বেয়াদব ছেলে, কলেজে এসে টিচারদের সামনে সিগারেট খেতে লজ্জা লাগে না? বাসায় বাবা মা কোনো শিক্ষা দেয়নি নাকি তোর বাবা মাও এমন? ইডিয়েট কোথাকার। ফ্ল্যাশব্যাক। ইয়ার পাশ করার পর এক্সাম দিয়ে সেই যে গেছিলাম, আর কলেজে আসা হয়নি। ক্লাস শুরু হয়েছে গত 3 মাস আগে। তবে আমি আজ প্রথম আসছি। কলেজের আড্ডাখানায় বসে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম আর সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ করে কোথা থেকে সুন্দরী এক রমণী এসে দুটো গাল লাল করে দিয়ে চলে গেল। সাথে কি বলল সেটা উপরে দেখতেই পেলেন। সে যাই হোক, মেয়েটা বদরাগী হলেও হেব্বি সুন্দরী। যে কেউ প্রেমে ধপাস করে প্রেমে পড়ে যাবে, তাই বলে এটা ভেবেন না আমিও প্রেমে পড়ে গেছি। শুধু ভালো লাগছে। কিরে শালা, কোন জগতে হারালি? কোথাও না, এখানেই তো বসে আছি। ভাবছিস কি? কলেজে এসে ভুল করেছি সেটাই ভাবছি। প্রথম দিন এসেই উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গেল। মেয়েটা কে রে? আমরা কি করে জানবো? জানিস না? শালা তোর মতো আমরাও তো আজকে প্রথম কলেজে আসলাম। মুই কনফিউজড। লগে আমরাও। বাদ দে, চল ক্লাসে যাই। চল। সিগারেটটা শেষ করে ক্লাসের দিকে হাঁটা দিলাম। পরিচয় হয়ে নেই সবার সাথে। আমি আবির হাসান নিলয়, এবার অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট। আমি ছাড়াও আমার একটা বড় ভাই আছে। সে আব্বুর সাথে অফিস সামলায় আর বাসায় আম্মু আর ভাবি থাকে। আব্বু আম্মু ভাইয়া ভাবি আর আমি মিলে আমাদের পরিবার। আর কিছু জানতে হবে না, সময় হলে ঠিকই জানতে পারবেন। বন্ধুদের সাথে ক্লাসে আসলাম প্রথম দিন, তাই বন্ধুরা কেউ জানে না পড়া কোথায়। ক্লাসে স্যার আসতেই আমাদের দাঁড় করালো। স্যার কিছু বলবেন? বলার জন্যই দাঁড় করানো। বলেন স্যার। তোরা এতদিন কোথায় ছিলি? বান্দরবন স্যার। কেন? আসলে স্যার। বলো। না মানে আসলে তুতলাচ্ছিস কেন? স্যার, আপনারা আমাদের কি বলে ডাকেন? বাদর। এটাই, বাদরদের কাজ বনে বনে ঘুরে বেড়ানো, তাই আমরাও বান্দরবন গেছিলাম। তোদের সাথে কথা বলা মানে নিজে 5তলা ছাদ থেকে লাফ দেওয়া, এক কথা। একদম রাইট স্যার। চুপ বাদর, বস চুপচাপ করে। ধন্যবাদ। সবাই বসার পর, শালা এখনই তো ফেসে যাচ্ছিলাম। মিথ্যা বলতে যাস কেন? স্যার যেভাবে দাঁড় করালো তাই ভাবলাম। বাদ দে এসব। ক্লাস শেষ হওয়ার পর স্যার চলে যায়। সবাই চুপ হয়ে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। সবার চোখ বইয়ের পাতায়। যারা কখনো পড়াই দেয়নি তাদের এমন মনোযোগী হতে দেখে বন্ধুরা মিলে পাগলের মতো হাসতে লাগলাম। জয় পকেট থেকে ফোন বের করে ফুল স্পিকারে গান বাজাতে লাগলো। এইভাবে কিছুটা সময় যেতেই সবাই দাঁড়িয়ে গেল। হঠাৎ দাঁড়িয়ে যাওয়াতে লক্ষ্য করলাম সকালে সেই বদরাগী মেয়েটা। কিন্তু সে এখানে কি করছে? প্লিজ সিট। বলার সাথে সাথে সবাই বসে গেল। আমাদের বুঝতে আর এক মুহূর্ত দেরি হলো না, এটা ম্যাম। ওরে মা, ক্লাসে ম্যাম এসেছে তবুও গান বাজছে। সবার মতো এখন আমরাও চুপ থাকার চেষ্টা করলাম, কিন্তু সেটা আর হলো না। ম্যাম এসে বলল, ক্লাসে গান বাজাচ্ছিল কে? সবাই আমাদের দিকে ভূত দেখার মতো তাকালো। সবার এমন তাকানো দেখে ম্যামের বুঝতে বাকি রইল না আমরাই কাজটা করেছি। আমাদের কাছে এসে 4 জনকে দাঁড় করালো। দেখেই বোঝা যায় এ ধরনের কাজ তোদের মতো বখাটে ছাড়া আর কেউ করতে পারে না। সবাই চুপ করে আছি। তোরা এখানে কেন? আমরা এই ক্লাসের স্টুডেন্টস। স্টুডেন্টসদের একটা গুণ তোদের মধ্যে আছে, কলেজে এসে সবার সামনে সিগারেট খাওয়া, ক্লাসে ম্যামের সামনে গান বাজানো। এসব কি বাসায় ভদ্রতা শেখায়নি? সরি ম্যাম। তোর সরি তোর কাছে রাখ। গান কে বাজিয়েছে তোদের কাছে জিজ্ঞেস করছি আমি। আসলে ম্যাম আমরাই। তুই বাজিয়েছিস? না ম্যাম, গান আমি বাজিয়েছি। ফোন বের কর। জি ম্যাম আছাড় দিয়ে ভেঙে ফেললো। ম্যাম। একদম চুপ। মেয়ে দেখলেই তাদের সামনে হিরো সাজতে ইচ্ছে করে, তাই না? তোর ঘরে কোনো মেয়ে সদস্য নেই, ম্যামদের সামনে গান বাজাস? নিজের মাকে সম্মান করিস না, আমাদের কি করবি? আরো আজে বাজে কথা বলতে লাগলো। ওনার এমন কথা শুনে মাথা পুরো গরম হয়ে গেল। যা বলার আমাদের বলুক, আন্টি কানার কি আছে? আর তাছাড়া আন্টি আর বেঁচে নেই। জয় এখন অব্দি কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা, কোনো মেয়ের প্রতি কুনজরেও তাকায়নি। আর তাকে এমন ভাবে অপমান করা হচ্ছে। ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু আন্টিকে নিয়ে কথা বলায় রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। যা বলার আমাদের বলুন, আন্টিকে কেন এখানে আনছেন? কেন, খুব কষ্ট হচ্ছে বুঝি? আপনি আন্টিকে নিয়ে আর একটা বাজে কথা বলবেন না। যদি বলেন আমার থেকে খারাপ আর কেউ হবে না। 1000 বার বলবো, কি করবি তুই? অনেক কিছু করব।
তোদের কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছে শুধু ওর মা না, তোর মাও এইরকম। থাপ্পড়ের শব্দতে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। সবাই হয়তো নীরবতা পালন করছে। জয়ের দিকে তাকাতেই দেখলাম চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ছেলেটা এমনিতেই ইমোশনাল, তার উপর মৃত মাকে নিয়ে আজে বাজে কথা বললে এমনটা হওয়া স্বাভাবিক। ম্যাম থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এমন কিছু হবে সেটা হয়তো আশা করেনি। দাঁড়িয়ে না থেকে টিচারদের টেবিল থেকে বজ্জাত ম্যামের ফোনটা নিয়ে কাছে গেলাম। সে কিছু বলবে তার আগেই ওনার চোখের সামনে ফোনটাকে আছাড় মেরে ভেঙে দিলাম। এবার ম্যামের চেহারা দেখার মতো ছিল। রাগের ঠেলায় হাত মুঠো করে আছে, চোখ দিয়ে আগুনের গোলা বের হবে হয়তো। আমাকে মারার জন্য হাত উঁচু করতেই ধরে নিলাম। এত রাগ ভালো না সুন্দরী ম্যাম। হাত ছাড় আমার। যদি না ছাড়ি? তোকে আমি দেখাচ্ছি। ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিয়ে ক্লাস থেকে চলে আসলাম। তারপর জয়কে বললাম, শালা মন খারাপ করছিস কেন? এমনি। উনি যেসব করেছে তার থেকে বেশি কিছু নিজে পেয়েছে, তাই মন খারাপ করিস না। কিন্তু এখন কি হবে? যা হবে পরে দেখা যাবে। পিয়াল এদিকে আয়। বল। উনি কবে থেকে জয়েন করেছে? বছরের প্রথম দিন থেকেই, তবে ওনার সাথে এমন করাটা ঠিক হয়নি। উনি যেটা করেছে সেটা ঠিক করেছে? তারপরে উনি আমাদের ম্যাম, সাথে প্রিন্সিপাল স্যারের মেয়ে। প্রিন্সিপাল স্যারের মেয়ে মানে? উনি স্যারের বড় মেয়ে, অনেক রাগী আর খিটখিটে স্বভাবের। ঠিক আছে, তুই এখন যা। হুম। শালার প্রথম দিন কলেজে এসব শান্তি হলো না। আম্মু এজন্যই আমার সাথে কলেজে আসতে চায়। ক্লাসে বসে বসে এসব ভাবছি, তখন কলেজের পিয়ন এসে আমাদের বলে গেল প্রিন্সিপাল স্যার ওনার রুমে আমাদের ডেকেছে। স্যার আসবো? ভিতরে আয়। স্যার বলুন। তুমি আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? তুই জানিস এটার জন্য তোকে বড় ধরনের শাস্তি পেতে হবে। আপনার মেয়ে কি সাধু? ওনারও তো দোষ রয়েছে। বেয়াদবি আমরা করেছি, আমাদের যেটা খুশি সেটা করতে বাধা দিতাম না, কিন্তু উনি আম্মু আন্টিদের নিয়ে বাজে মন্তব্য করেছিল। দেখলে বাবা ও কতটা বেয়াদব, তোমার সামনে কিভাবে কথা বলছে। নীলাই, তোকে কিন্তু আমি কলেজ থেকে বিতাড়িত করতে বাধ্য হব। করে দেন। মা তুই বাইরে যা, আমি ওদের দেখছি। ম্যাম বাইরে চলে গেল। স্যার উঠে গিয়ে দরজা আটকিয়ে টেবিলের উপর খুব সজোরে থাপ্পড় মারলো। স্যার পাগল হলেন নাকি? চুপ থাক হারামজাদা। এখানে থাপ্পড় মারলাম যেন জান্নাত শব্দ পেয়ে বুঝতে পারে আমি তোকে মারছি। আর তুই তো ওকে খুব ভালো করে চিনিস ও কেমন, তারপর ওকে রাগাতে গেলি কিসের জন্য? আমি জানতাম নাকি উনি আপনার মেয়ে? জানলে কি আমি জেনে শুনে পাগলিকে খেপাইতাম? ওর সাথে এখন একটু ভালো ব্যবহার করিস। আপনার মেয়েকেও বললেন? ওকে বলে কোনো কাজ হবে না, তাই তোকে বলছি। আর যদি ওর কথা মতো না চলিস তাহলে তোকে ফেল করাতো ওর হাত কাঁপতে না। কি এখন গালে হাত দিয়ে রুম থেকে বের হয়ে যা। কেন? যেটা বলছিস সেটা কর। ঠিক আছে। স্যারের কথা মতো গালে হাত দিয়ে বাইরে বের হতে দেখলাম জান্নাত ম্যাম দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হয়তো খুশি হয়েছে। স্যারের কথা মতো একটু মন খারাপ করে সেখান থেকে চলে আসতে লাগলাম। এখন আপনাদের বলি, আব্বুর সাথে স্যারের কলিজার বন্ধুত্ব। ছোটবেলা থেকে ওনারা একসাথে বড় হয়েছে। আমার ব্যাপারে কম বেশি অনেক কিছু জানতে পেরেছেন। এখন জান্নাতের ব্যাপারে কিছু বলি। বাবা মায়ের বড় মেয়ে। ছোট একটা বোন আছে জান্নাতের, নাম জেরি। ছোট থাকতে জান্নাতের সাথে খুব ভালো বন্ধুত্ব থাকলেও এখন আর কোনো কথা হয় না। আমার থেকে 2 বছরের সিনিয়র জান্নাত। এসএসসি এক্সামের পরপরই জান্নাতের আম্মু মারা যায়। আব্বুর থেকে শুনেছি তখন জান্নাতকে পড়াশোনা করানোর জন্য স্যার ওকে কানাডা পাঠিয়ে দেয়। আগে টুকটাক কথা হলেও কানাডা যাওয়ার পর থেকে আমাদের মাঝে সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এক প্রকার ভুলেই গেছিলাম জান্নাতকে, কিন্তু আজ হঠাৎ দেখা। তারপর কি কি হলো ইতিমধ্যে সব জানতে পেরেছেন। সে যাই হোক, আজ আর তেমন ক্লাস করলাম না। জয়কে সাথে নিয়ে শপিং মলে গিয়ে নতুন একটা ফোন কিনলাম। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। ওই ঘুম থেকে ওঠ এখন। উঠছি, তুমি যাও। তোকে আব্বু ডাকছেন। কেন? সেটা গেলেই জানতে পারবি। চলো। চলো মানে ফ্রেশ হয়ে আয়। যাচ্ছি। তুমিও আমাকে ধমক দাও শুধু। হয়েছে যা। ভাবি চলে যাওয়ার পর বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখলাম সবাই বসে আছে, শুধু আমি ছাড়া, কারণ আমি দাঁড়িয়ে আছি। সবার কাছে গেলাম। আব্বু কিছু বলবে? বসা এখানে। তুই জান্নাতকে মেরেছিস? কেন? ক্লাসের সব কথা বললাম। তাই বলে মারতে হবে? আমি তো ওকে কারণ নিয়ে মারছি, কিন্তু ও আমাকে কোনো কারণ ছাড়াই কলেজের সবার সামনে মেরেছিল।
কই আমি তো কাউকে কিছু বলিনি। আর সে নিজে দোষ করার পর মার খেয়েও সবাইকে বলে বেড়াচ্ছেন। যা হবার হয়ে গেছে, আগামীকাল ওকে গিয়ে সরি বলবি। হোয়াট? আমি কেন ওকে সরি বলতে যাব? আমি বলছি তাই। পারবো না। কেন পারবি না? আম্মু, নীলয় কাল সরি বলবে, সেটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। সবাই মিলে আরো কিছু সময় কথা বলার পর রাতের খাবার শেষ করে যার যার রুমে সেই চলে গেলাম। টেবিলে বসে পড়ছিলাম, তখন ভাবি আসলো। কিছু বলবে? বলো। কাল ওকে সরি বলবি। ভাবি তুমি জানো না জান্নাত কতটা বেয়াদব একটা মেয়ে। জান্নাত মোটেও বেয়াদব না, আন্টি মারা যাওয়ার পর থেকেই নাকি এমন হয়ে গেছে। তাই বলে? তুই সরি না বললে আম্মু আব্বু কষ্ট পাবে। ঠিক আছে। তারপর ভাবি চলে যাওয়ার পর আরেকটু পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম। পরের দিন ক্লাসে বসে বন্ধুদের সাথে কথা বলছি, তখনই বজ্জাত ম্যাম মানে জান্নাত রুমে আসলো। ম্যাম ক্লাসে আসতেই সবাই একদম চুপ হয়ে গেল। যদিও আমরা 4 বন্ধু নিজেদের মতো করেই আছি। হঠাৎ জান্নাতের দিকে চোখ পড়তে লক্ষ্য করলাম আজ হলুদ রঙের শাড়ি পরেছে, খোলা চুল, হাতে চুড়ি, মুখে ময়দা, থুক মেকআপ। এক কথায় ওয়াও লাগছে। ইস, কেন যে ওর সাথে সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছিল। আনমনে জান্নাতের দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতে কখন যে ভাবনার জগতে চলে গেছি বুঝতেই পারিনি। হঠাৎ করে কিছু একটা শব্দ পেতেই বাস্তবে ফিরে সামনে তাকাতেই দেখলাম বই হাতে নিয়ে জান্নাত দাঁড়িয়ে আছে। কিছু বলবে? বলবে মানে? তুই দাঁড়া। বলো। ওই বজ্জাত ছেলে, আমি কি তোর পালিত গার্লফ্রেন্ড নাকি বউ যে আমাকে তুমি করে বলছিস? শোনেন, আপনি আমার থেকে বয়সে 2 বছরের বড় হলেও উচ্চতায় আমি বড়। গতকাল শিক্ষা পেয়েও লজ্জা হয়নি? গতকাল আপনার থাপ্পড়কে স্বাদ মেটেনি। মারলেন কেন? টিচারদের সাথে বেয়াদবি করার ফল। শোনেন মিস চশমা ম্যাম, বিনা কারণে আমার গায়ে হাত তুলবেন না। তুললে কি করবি? আমিও শোধ তুলে নিব। তোকে আমি মারতে চেয়েও মারলো না। শালার এটা ম্যাডাম নাকি গুন্ডি? ব্যবহার এমনিতে খিটখিটে, তার উপর কথায় কথায় মারতে চাই। তুই যদি আমার ম্যাম না হতিস তাহলে কি যে করতাম আমি নিজেই জানি না। জান্নাত এবার স্বাভাবিক অবস্থায় ক্লাস নিতে লাগলো। আমি একটু ফাজিল টাইপের হলেও পড়াশোনায় ফাঁকিবাজ নই, যার ফলাফল ক্লাসের ফার্স্ট বয়। ওই ব্ল্যাক শার্ট, স্ট্যান্ড আপ। সবাই বসে আছে। ও হ্যালো, দাঁড়াতে বলছি। শালা দাঁড়া। কেন? তুই নিজেই ব্ল্যাক শার্ট পরে আসছিস? ধুর, মনে ছিল না। দাঁড়া আগে। জি আমি। হ্যাঁ তুই। ম্যাম একটা কথা ছিল। কি? আমাকে প্লিজ তুই করে বলবেন না। স্টুডেন্টদের মতো থাকবি। ওকে। এখন বল, দ্য আর্ট অফ ওয়ার গল্পটির লেখকের নাম কি? এটা কি আমাদের বইতে আছে? সেটা আমি কি করে বলবো? আমি তোকে প্রশ্ন করেছি, তুই সেটার উত্তর দিবি, ব্যাস। বইয়ের বাইরের প্রশ্নের উত্তর আমি কেন দিতে যাব? আপনি বই থেকে 1000টা প্রশ্ন করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দে। দেখুন ম্যাম। কান ধর। সরি। কান ধরতে বলছি আমি। হোয়াট? আমি কান ধরতে যাব কোন দুঃখে শুনি? তুই প্রশ্নের উত্তর দিতে পারিস নাই, সেটার জন্য তোর এটা শাস্তি। আবার প্রশ্নটি বলেন। দ্য আর্ট অফ ওয়ার গল্পটির লেখক কে? শুনছু। উত্তর শুনে হয়তো জান্নাত বেশ অবাক হয়েছে, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। ভাবছেন আমি পারলাম কি করে? পড়াশোনার পাশাপাশি যখনই সময় পাই তখনই মোটিভেশন বই পড়ি, আর এই বইটা গত বছর পড়েছি। দ্য আর্ট অফ ওয়ার বা রণকৌশল বইটি অনেকটাই যুদ্ধ নিয়ে লেখা। সে যাই হোক, উত্তর শুনে জান্নাতের মুখটা অনেক গোমরা হয়ে গেছে। ম্যাম, প্রশ্ন করা শেষ? কিছু বললি? আপনার প্রশ্ন শেষ? না। এখন আবার কিসের প্রশ্ন? সুনসু কোন নামে বেশি পরিচিত ছিলেন? সুনজি নামে, রাইট? জান্নাত এবার পুরোপুরি চুপসে গেল। পূর্বেই বলেছি এই বইটা আমার আগে থেকেই পড়া আছে, তাই কিছু প্রশ্নের উত্তর জানা আছে। তুই জানলি কিভাবে? এটা কি শুধু আপনার জানার কথা ছিল? এখন আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, তাই এখন থেকে আপনি আমাকে তুমি করে বলবেন। ইম্পসিবল, আমি কখনো তোকে তুমি করে বলতে পারবো না। তুমি করে শুনতে আমাকে বলো কি করা লাগবে। তোকে আবার দুটো প্রশ্ন করব। যদি আমি সঠিক উত্তর দেই তাহলে? এবার তুই কেন, তোর বাবাও উত্তর দিতে পারবে না। আর যদি আমি নিজেই পারি তাহলে কি? তুই যেটা চাস সেটাই পাবি। ভেবে বলছেন? এখানে ভাবার কি আছে? পরে যদি না দেন তখন? শোন, আমি অন্যদের মতো না, যেটা বলি সেটাই করি, তো চুপ থাক। লাস্টবারের মতো ভেবে দেখুন, যেটা চাইবো সেটাই কিন্তু দিতে হবে। দিব। ঠিক আছে বলুন।
কোন মোটিভেশন বক্তা 15 বছর বয়সে নিজ বাসার ছাদ থেকে আত্মহত্যা করার চেষ্টা করে? জান্নাতের এমন প্রশ্ন শুনে রীতিমতো অবাক না হয়ে পারলাম না। এমন অনেক মোটিভেশন বক্তা আছেন যাদের অনেকে আত্মহত্যা করার চেষ্টা করেছেন, কিন্তু ওনাদের মধ্যে কে বাসার ছাদ থেকে আত্মহত্যা করতে চায়? আর এমন সব আজগুবি প্রশ্ন উনি পায় কোথা থেকে? অনেকের সময় ভাবনার পর হঠাৎ মনে পড়ল নিক ভুইয়েচিয়ের কথা। যদিও পুরোপুরি সঠিক উত্তর হবে কিনা জানি না, তবে হতে পারে। কি হলো, মুখ বন্ধ হয়ে গেল? জি না। তাহলে চুপ করে আছিস কেন? নিক ভুইয়েচিচ। তো তুই এটা পারলি কি করে? ম্যাজিক। তোর ম্যাজিকের গুষ্টি কি লাগে? এটা ক্লাস ম্যাম। জানি আমি। তাহলে এভাবে কথা বলার কোনো মানে হয়? তোর জ্ঞান দিতে হবে না। লাস্ট প্রশ্ন, ওনার সব থেকে জনপ্রিয় বইয়ের নাম কি এবং সেই বইটা উনি কিভাবে টাইপ করেছেন? লাইফ উইথ আউট লিমিটস বইটি সব থেকে জনপ্রিয় বইয়ের মধ্যে অন্যতম, আর উনার বাঁ পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে টাইপ করেছেন। তবে অনেক ক্ষেত্রে অনেকের থেকে সাহায্য নিয়ে লেখা সম্পূর্ণ করেছেন। জান্নাত বেশ অবাক হয়ে কথাগুলো শুনছিল। নিজে বিদেশ থেকে লেখাপড়া করে বড় বড় মোটিভেশন লেখক এবং বক্তার নাম বলতে পারলে আমরা বাঙালি হয়ে কেন পারবো না? জান্নাতের হয়তো জানা নেই আমার রুমের এক পাশটা মোটিভেশন বই দিয়েই পরিপূর্ণ করা। সেসব বাদ দেই, এখন আমার উপহার নেই ম্যাম, এবার আমার উপহার। কিসের উপহার? প্রশ্নের উত্তর দিলে আমি যেটা চাইবো আপনি সেটাই দিবেন বলছিলেন। কি চাস তুই? আপনার গোলাপ রাঙা ঠোঁটের একটা পাপ্পি। হোয়াট? তোর মাথা ঠিক আছে? যেটা চাইবো সেটাই দিতে হবে। কিন্তু কোনো কিন্তু নেই, ক্লাসের সবাই সাক্ষী রয়েছে। এত কিছু শুনতে চাই না, আমার উপহার আমাকে দেন তো। আহা কি সুন্দর দৃশ্য, ম্যাম ছাত্রকে পাপ্পি দিচ্ছে। জান্নাত ওর ঠোঁট এগিয়ে দিতেই দুজনের ঠোঁট এক করে দিলাম। ছাড়তে যেন না পারে তাই জান্নাতের গাল দুটো হাত দিয়ে ধরলাম, কিন্তু সেটা করতে সক্ষম হলাম না। ধাক্কা দিয়ে আমাকে সিটের উপরে ফেলে দিল। প্রচন্ড রেগে আছে যা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছিল। হাত দিয়ে ঠোঁট মুছে নিয়ে বলল, তুই এটা একদম ঠিক করলি না। কোনটা ম্যাম? এটার প্রতিশোধ আমি নিবই। আচ্ছা, আমিও প্রতিশোধ নিতে দিব। জান্নাত আর কিছু না বলে রেগে ফায়ার হয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। পুরো ক্লাসে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, তাই সবাইকে উদ্দেশ্য করে বললাম, সামনের দিকে দেখো সবাই। আমার কথা শুনে সবাই স্বাভাবিকভাবে ঠিক হয়ে বসলো। তারপরে জান্নাতের সাথে দেখা হয়নি। ব্রেক টাইমে সবাই বাইরে বসে আড্ডা দিচ্ছি, তখন দেখলাম জেরি ড্রেস পরে কলেজে আসছে। ওই জেরি। কি হয়েছে, ডাকছো কেন? এদিকে আয়। বলো। কিরে কান্না করছিস কেন? বাইরে কিছু ছেলে বাজে কথা বলছে, সেই জন্য আব্বুর কাছে যাচ্ছিলাম। কে বলেছে? আর ছেলেগুলো এখন কোথায় আছে? মোড়ের বাম পাশে 3 ছেলে, একজন কালো শার্ট, একজন হোয়াইট টি শার্ট আর একজন হলুদ। নিলয় তুই থাক, আমরা একটু আসছি। তোমার বন্ধুগুলো ভয় পেয়ে চলে যাচ্ছে। থাপ্পড় খাবে একটা, কাজ আছে তাই যাচ্ছে। ঠিক আছে যা। ওরা সবাই চলে গেল। জেরি এখানে বস। না, এখন আব্বুর কাছে যাব। পরে যাস, বস এখানে। কিছু খাবি? ফুচকা খাবো। টাকা দে, ফুচকা নিয়ে আসছি। তুমি এত কিপটা কেন? ছোট বোনকে খাওয়াতে চেয়ে টাকা চাও, লজ্জা লাগে না? খুব পাকনা হয়েছিস তাই না? আমার ফুচকা খাওয়া লাগবে না। থাক, ভাব নিতে হবে না, আনছি আমি। কলেজের বাইরে এসে 2 প্লেট ফুচকা নিয়ে আসলাম, এই নে। ধন্যবাদ। তোর আপু এত রাগী কেন? শুধু রাগি না, অনেক বেশি রাগি। কথায় কথায় আমাকে বকা দেয় শুধু, কেন বলতো? তোর বোনকে কিস করছিস? কি? হ্যাঁ কিস। কিভাবে? তুই বাচ্চা তাই বুঝবি না। দুজন কথা বলতে লাগলাম। কিছু সময় পর রাফিরা বাকি 3টা ছেলেকে ধরে নিয়ে আসলো। জেরি এগুলো এরা নাকি? কিন্তু তোমরা তো কাজে গিয়েছিলে। আরে পাগলি, এটা আমাদের কাজ। জেরি এটা নে। কি করব ভাইয়া? যা খুশি কর। জেরি আর কোনো কথা না বলে কাঁধে থেকে ব্যাগটা আমার কাছে দিয়ে ইচ্ছা মতো পিটাতে লাগলো। ছেলেগুলোর পালানোর কোনো পথ নেই, কারণ হারামিরা ওদের ঘিরে রাখছে। মার খেতে খেতে ছেলেগুলো মাটিতে পড়ে যাওয়ার পরেও জেরির থামার কোনো নামগন্ধ নেই। যদি মরে যায় ওর সাথে আমাদেরও জেলের ভাত খেতে হবে। পেছন থেকে জেরির লাঠি কেড়ে নিলাম। থাক বইনার মারতে হবে না। ভাইয়া আরেকটু মারি দাও না। যেভাবে মেরেছি সেটাই অনেক, আরো মারলে একদম মরে যাবে, তখন সবাইকে জেলে যেতে হবে। এগুলো কি করবি? একটা গাড়িতে তুলে দে। সবাই মিলে একটা গাড়িতে তুলে ওদের হসপিটালে পাঠিয়ে দিলাম। তারপর আবার আগের জায়গায় বসে আড্ডা দিতে লাগলাম।
জেরি তুই এখন আঙ্কেলের কাছে যা। না, এখন তোমাদের সাথে আড্ডা দিব। যে সিগারেট খেতে পারে না সে আবার আমাদের সাথে আড্ডা দেবে? সবাই সিগারেট খেতে লাগলাম। তোমরা সিগারেট খাও, কেউ কিছু বলে না? বলছিল। কে? তোর বোন কোষে 2টা থাপ্পড় দিয়েছিল। তাহলে আবার খাচ্ছ কেন? আমরা তোর বোনকে ভয় পাই নাকি? না পাওয়াই ভালো। সবাই মিলে কথা বলছি, তখন দেখলাম জান্নাত অনেক জোরে হেঁটে আমাদের দিকে আসছে, তাও আবার হলুদ রঙের শাড়ি পরে। জেরি, তোর বোনের কি আজ গায়ে হলুদ? না, কেন? সামনে দেখ। আপু, তুই এই বখাটে ছেলেদের সাথে কি করছিস? আসলে আপু ভাইদের সাথে আড্ডা দিচ্ছিলাম। ওদের সাথে আড্ডা কেন দিবি? এমনি দিচ্ছিলাম। চল আমার সাথে। আপু আমার কথাটা শোনো আগে, ওনারা অনেক ভালো ছেলে। তুই আমার থেকে বেশি জানিস? হুম। তুই আমার মুখে মুখে কথা বলছিস? জেরি যেতে চাইছে না যেহেতু, তাহলে থাক। হ্যাঁ আপু, থাকি না। ভয় পাবেন না, জেরিকে মারিনি, থাপ্পড়টা আমার গালেই পড়ছে। আমাকে মারলেন কেন? তোর জন্য আমার বোন আমার কথা শুনছে না, তাই তোকেই দিলাম। জেরি চল। আর কোনো কথা না বলে জেরি চলে গেল। শালি, ম্যাডাম নাকি ডাইনি, কথায় কথায় গায়ে হাত তোলে। কখনো যদি আমার সময় আসে তোকে এমন ফাঁসাবো, একদম 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিব। সবসময় দোয়া করব ঠিক তোর মতো একটা বজ্জাত ছেলে পাস, যে হবে একদম লুচ্চা বদরাগী নেশাকর ছেলে। তোর বড় হবে, কথায় কথায় তোকে মারবে, তখনই হবে আমার প্রতিশোধ। আল্লাহ আমার দোয়াটা কবুল করো, আমিন। কিরে, কি ভাবছিস? কিছু না। চল বাসায় যাব। হ্যাঁ চল, আর ভালো লাগছে না। ঠিক আছে চল। তারপর আর কলেজে না থেকে বাসায় চলে আসলাম। রাতে পড়া শেষ করে ঘুমাতে যাব, তখন ভাইয়া ভাবি রুমে আসলো। কিরে, ঘুমিয়ে গেছিস নাকি? না, জেগে আছি। কিছু বলবে? বলো। আমি আর তোর ভাবি আগামীকাল তোর ভাবির বাসায় যেতে চাইছি। তো যাও। তোকেও যেতে হবে। কেন? আমার কাজিনের বিয়ে। সরি ভাবি, আমি যেতে পারবো না। তাহলে আমাদেরও হয়তো যাওয়া হবে না। আব্বু আম্মুকে সাথে নিয়ে যাও। ওনারাও যাবে। বিয়ে কবে? পরশু। বিয়ের দিন গেলে হবে না? না, কাল মানে কাল। ঠিক আছে, যাব। সত্যি? হ্যাঁ সত্যি। এখন ঘুমা, গুড নাইট। গুড নাইট। সকাল হতে বিয়ে বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিলাম। আমাদের বাসা থেকে ভাবিদের বাসায় যেতে 3 ঘন্টা সময় লাগে। ভাবি, তোমার কোন কাজিনের বিয়ে? পিয়ার। ওই পেটনি প্রিয়া? নিলয়, ও আমার বোন হয়। তো কি হয়েছে, তোমার বোনকে পেটনি বলা যাবে না? এবার মারবো কিন্তু। থাক, মারতে হবে না। ভাবি, আমি যদি তোমার কাজিনকে নিয়ে পালিয়ে যাই কেমন হবে? চাচু, স্ট্রোক করেই মারা যাবে। আমার তো কিছু হবে না। তোকে আব্বু পেলে একদম জেলে দিবে। থাক, জেলের ভাত খাইতে চাই না। আর আব্বু আম্মুর গাড়ি কোথায়? ওনারা আগেই চলে গেছেন। 3 জন কথা বলতে বলতে ভাবির বাসায় চলে আসলাম। একে তো বিয়ে বাড়ি, তার উপর এলাকার ডিসি মহোদয়ের ভাইয়ের মেয়ের বিয়ে। বাসা তো খুব সুন্দর করে সাজাতে হবেই। আপনাদের বলতে ভুলে গেছি, ভাবির আব্বু থানার ডিসি, সবসময় সবাইকে সন্দেহের চোখে দেখে। বাসার বাইরে গাড়ি পার্ক করতেই সবাই আমাদের দিকে এগিয়ে আসলো। আসতে কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, কোনো সমস্যা হয়নি। সবাইকে নিয়ে ভেতরে আয়। বাসার ভিতরে এসে সবাই বসলাম। সবাই সবার সাথে কথা বলতে ব্যস্ত, একমাত্র আমি ছাড়া। বড়দের মাঝে কথা বলতে কেমন যেন লাগে। ওনাদের কথা শুনতে আর ভালো লাগছিল না। আমার মতো ভাইয়ারও হয়তো ভালো লাগছে না। চেহারাটা একদম খারাপ করে রাখছে, মনে হচ্ছে আমার থেকেও বেচারা বেশি রেগে আছে। ভাইয়ার এমন চেহারা দেখছি আর মনে মনে হাসছি। হঠাৎ কোথা থেকে যেন প্রিয়া আসলো। নিলয়, কেমন আছো? না, মরে বেঁচে আছি। কেন, কি হয়েছে? এখানে বলবো? না না, উপরে আসো, সেখানে শুনবো। চলো। ভাইয়া, একটু শুনবি? কি? তোর সাথে কথা ছিল, যদি উপরে আসিস খুব ভালো হতো। চল। রুমে এসে বসতেই ভাইয়া বলল, কি বলবি বল। কিছু না। তাহলে ডেকে আনলি কেন? সেখানে বসে মুখটা একদম গোমরা করে রেখেছিলে। মনে হচ্ছিল ওনাদের কথায় আমার মতো তোমার খুব বিরক্তি লাগছিল, তাই তোমাকে সাথে করে রুমে নিয়ে আসলাম। হ্যাঁ, একদম মনে কথা বলছিস। তুই ফ্রেশ হ, আমি একটু প্রিয়ার সাথে আড্ডা দিয়ে আসি। ঠিক আছে।
ভাইয়া বাথরুমে চলে গেলে প্রিয়ার রুমে আসলাম। প্রিয়ার রুমে যেতেই চোখ কপালে উঠে গেল। ও মাই গড, এটা রুম নাকি মহিলা গার্মেন্টস কারখানা? এইসব কি বলছো? পাগল হলে নাকি? পাগল হইনি, বাট হব। হঠাৎ করে পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, প্রেমে পড়ার কি আছে? আর তাছাড়া এসব ময়দা সুন্দরীদের দেখে আমার প্রেমে পড়ার কোনো কারণ নেই। কি? আমরা ময়দা সুন্দরী? জি। এই সেই বজ্জাত ছেলে যাকে আমি ভালোবাসার কথা বলেছিলাম আর রাজি হয়নি। একদম রাইট, আমি সেই ছেলে। তবে এখন খুব আফসোস হচ্ছে। কেন? পেতনিটা আর পেতনি নেই, অনেক কিউট হয়েছে। যদি ওর ভালোবাসার কথায় হ্যাঁ বলতাম তাহলে আমার সাথে বিয়েটা হতো। তোমাকে চেনা আছে আমার, বাসবে বাসবে বলে আমাকে শুধু ঘুরিয়ে গেছো। কি করব বলো, আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড জুইকে ভালোবাসি। এখানে একদম আমাকে টানবে না। আমার বয়ফ্রেন্ড এসব শুনলে সুইসাইড করবে। তখন আমি আর তুমি বিন্দাস প্রেম করতে পারবো, তখন কেউ আমাদের কিছু বলবে না। তোমার প্রেম তোমার কাছেই রাখো। এখন তুমি রুম থেকে বের হও। আসল কথাটাই তো বলা হয়নি। কি কথা? আজ রাতে আমি আর তুমি পালিয়ে বিয়ে করে নিব। বড় আব্বুর লাঠি চিনো? আমাদের মাঝে ওই বদরাগী পুলিশকে কেন টানছো শুনি? কারণ তিনি তোমাকে সোজা করতে পারবে। তাহলে আমার সাথে পালাবে না? জি না। আমি কি পাগল নাকি যে তোমার মতো পেতনির সাথে পালিয়ে বিয়ে করব? ওই, তুই রুম থেকে বের হ। হোয়াট? তুমি আমাকে তুই করে কথা বলছো কেন? কারণ তোর সাথে এখন থেকে এইভাবে কথা বলতে হবে, না হলে আমার বাবুটা মাইন্ড করবে। বাবুকে? আমার হবু স্বামী। তোমার বাবুটাকে ফিডারে করে দুধ খাইয়ে দিও। তোকে আমি? আমাকে ধরার আগে ফুরুত সবগুলো পেতনি মিলে আমাকে ধরলে একদম আলু ভর্তা করে ছেড়ে দিবে। প্রিয়ার রুম থেকে বের হয়ে ভাবির রুমে আসলাম। ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। প্রিয়ার হলুদ সন্ধ্যায়, তাই ভাবিদের ছাদের উপর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রিয়ার ফ্রেন্ডের সাথে বসে আছি, কারণ আমার সমবয়সী কেউ নেই, তাই ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। সবাই আনন্দ উল্লাস করতে ব্যস্ত। ধীরে ধীরে হলুদ দেওয়ার কাজ সমাপ্ত হলো। এখন নৃত্য অনুষ্ঠান। একে একে প্রিয়ার সব ফ্রেন্ডসরা নিজ নিজ নাচ পরিবেশন করলো। এখন আমাদের মাঝে নাচ নিয়ে আসতেছেন মিস্টার নিলয়। প্লিজ নিলয়, কাম। ওই, একদম না। যা, তুই তো নাচ পারিস। কিন্তু ভাবি, পার্টনার ছাড়া আমি পারবো না। এখানে কি পার্টনারের অভাব আছে? যাকে পছন্দ তাকে সাথে নে। আমার একজন দিয়ে হবে না। কয়জন লাগবে তোর? আমাকে ছাড়া এক্সট্রা 6 জন লাগবে। তো বেছে নে। যদি রাজি না হয়? রাজি হবে। প্রমিস? প্রমিস। ওকে। আমার পার্টনার হচ্ছে আব্বু আম্মু, আঙ্কেল আন্টি এবং চাচু চাচি। আঙ্কেল, আপনি প্রমিস করেছেন। তাই বলে আমরা বুড়ো বুড়িরা? আপনাদের সাথেই তো আনন্দ শেয়ারিং করতে হয়, তাই না? এখন কথা বাদ দিয়ে সবাই রেডি হয়ে আমার পিছনে দাঁড়ান। আমাকেও আসতে হবে। জি ডিয়ার আম্মু, কাম অন। সবাই পিছনে দাঁড়াতেই ওনাদের যুগে রোমান্টিক গান বাজিয়ে দিতে বললাম। কথা মতো সেটাই হলো। গানের 5 সেকেন্ড হতেই আমি সেখান থেকে সরে আসলাম। আমার সাথে ওনারাও চলে আসতে চেয়েছিল, কিন্তু সবার জোর করায় নিজেরা নাচতে লাগলেন। প্রাচীন যুগের গান, তাই আমি ভালোভাবে বলতে পারবো না। 5 মিনিটের গান শেষ হতেই সবাই জোরে করতালি দিয়ে ওনাদের অভিনন্দন জানালাম। কম বেশি সবাই লজ্জা পেয়েছে, সাথে অনেক ক্লান্ত। সবাই থাকো, আমার রুমে গেলাম। ভাইজান, আমরাও যাব, চলেন। শুরু হলো নিচে যাওয়ার পালা। আমি টিকেটেই চেয়েছিলাম। সকাল থেকে একটাও সিগারেট খাইনি, আর নাচ তো শুধু বাহানা ছিল মাত্র। একে একে সবাই চলে যেতেই একপাশে গিয়ে সিগারেট ধরালাম। একটা টান দিতেই মনের মধ্যে সুন্দর একটা ফিলিংস বয়ে গেল। হঠাৎ, এই তুই ছাই পাস কবে থেকে খাস? পেছন থেকে এমন কথা শুনে হাত থেকে সিগারেট ফেলে দিয়ে পিছনে তাকালাম। দেখলাম প্রিয়া। ও তুই? এইসব খাস কেন? এমনি মাঝে মাঝে খাই আর কি। এই বাসায় এসব খাওয়া বারণ। এটা ধরতো। কেন? প্রিয়াকে কিছু না বলতে দিয়ে পকেট থেকে ফোনটা বের করে সিগারেট হাতে প্রিয়ার পিক তুলে নিয়ে আবার সিগারেট হাতে নিলাম। এটা কি হলো? প্রমাণ জোগাড় করলাম। তুই নিজেও এসব সিগারেট খাস? কুত্তা, তোর জীবনেও ভালো হবে না। কবেই বা আমার ভালো হয়? দোয়া করি একটা গুন্ডি মেয়ে তোর বউ হবে, কথায় কথায় তোর উপর অত্যাচার চালাবে।
শকুনের দোয়ায় কখনো গরু মরতে দেখেছিস? দূরে থাক তুই হারাম। আমাকে কিছু বলতে না দিয়েই প্রিয়া ছাদ থেকে নিচে নেমে গেল। পরের দিন খুব ধুমধাম করে বিয়ে সম্পন্ন হলো। বরপক্ষ প্রিয়াকে সাথে নিয়ে গেলে রাতেই আমি বাসায় চলে আসতে চেয়েছিলাম, কিন্তু ভাবির কথার জন্য রাতটা থাকতে হলো। ভোর হতেই আমি আর ভাইয়া রওনা দিলাম। আমার একা থাকতে ভালো লাগছিল না, আর ভাইয়ার অফিসে কিছু কাজ থাকায় দুজনে বাসায় চলে আসলাম। ভাইয়া রেডি হয়ে অফিসে যাওয়ার পর পুরো বাসায় আমি একা। কলেজে যেতে চাইলে হঠাৎ কিছু একটার জন্য আর কলেজে গেলাম না। ক্ষুধাও একটু পেয়েছে, তাই বাসাতে না থেকে বাইক নিয়ে বাইরে বের হলাম। কিছু সময় বাইক চালানোর পর হঠাৎ শুনতে পেলাম, নিলয় ভাইয়া, নিলয় ভাইয়া। আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। তাহলে ডাকলো কে? হয়তো অন্য কাউকে ডাকছে, আমাকে না। তাই আবার বাইক স্টার্ট করব, তখন ওই ভাইয়া। এবার বাম পাশে তাকিয়ে দেখলাম জেরি স্কুল থেকে বেরিয়ে আসছে। তার মানে পাগলিটাই হয়তো ডাকছিল। তোমাকে ডাকলাম, শুনতে পাও না? শুনতে পেয়েছি বলেই দাঁড়িয়ে আছি। কোথায় চাও? হেব্বি ক্ষুধা লাগছে, তাই রেস্টুরেন্টে যাই। বাসায় খাবার নাই? বাসায় কেউ নেই। কেন, কোথায় গেছে সবাই? ভাবির কাজিনের বিয়ে ছিল, সেখানে। তুমি যাওনি? গেছিলাম, সকাল হতেই চলে আসছি। চলো আমাদের বাসায় যাই। তোর বোন জুতা দিয়ে পিটাবে। আপু বাসায় নেই, এখন সে কলেজে। তাহলে পিছনে বস। ওকে। জেরিকে সাথে নিয়ে ওদের বাসায় আসলাম। বাসায় তেমন লোকজন নেই। পূর্বেই বলেছি আন্টি অনেক আগেই পরলোক গমন করেছে। ভাইয়া তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। তোর আপুর রুম কোনটা? উপরে গিয়ে ডান পাশেরটা। তুই খাবার গরম কর, আমি আসছি। ভাইয়া, আপুর রুমে যাওয়া একদম পছন্দ করে না আপু। ওর পছন্দ না হলে আমার কি, তুই কাজ কর। ঠিক আছে। বসে না থেকে উপরে জান্নাতের রুমে আসলাম। অনেক পরিপাটি করে সাজানো রুমটা। আমার থেকে একদম বিপরীত ভিন্ন প্রকৃতির মানুষ, যেখানে আমি এবং আমার রুমের কোনো ঠিক ঠিকানা নেই। যেখানে খুশি সেখানে সবকিছু রেখে দেই, কিন্তু জান্নাতের রুম দেখে মনে হচ্ছে সবসময় পরিপাটি হয়ে থাকে। টেবিলের উপর চোখ পড়তে একটা ডায়েরি দেখলাম, নীল রঙের সুন্দর একটা ডায়েরি। হাতে নিয়ে খুলতে যাব, তখনই জেরির ডাক পড়লো, তাই ডায়েরিটা সেখানে রেখেই নিচে চলে আসলাম। আপুর রুমে কি করছিলে? তেমন কিছু না, টেবিলের উপর একটা ডায়েরি দেখলাম। কিসের রে? তুমি পড়েছো? সেটার সুযোগ পেলাম কোথায়? আম্মুকে নিয়ে লেখা। আপুর অনুপস্থিতিতে আমি মাঝে মাঝে পড়তাম। ওই এখন খাবার দে। জেরি খাবার বেড়ে দিতে লাগলো। তোর আপুকে বিয়ে দিবি না? বিয়ের কথা বললে কিন্তু আমি চলে যাব। কেন, আমি কি তোর বিয়ের কথা বলছি নাকি? আপুর বিয়ের কথা বলবে না। তাহলে তুই বিয়ে করবি কবে? আগে একটা বয়ফ্রেন্ড পাই, তারপর। আমার সাথে প্রেম করবি? আমার বইয়েই গেছে তোমার সাথে প্রেম করার। আমি দেখতে খারাপ নাকি? খারাপ না, তুমি তো অনেক কিউট আর স্মার্ট, কিন্তু তুমি আমার কলিজার ভাইয়া। থাক, আর পাম দেয়া লাগবে না। তারপর খাবার শেষ করে জেরিকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বিকেল হতেই আব্বু আম্মু এবং ভাবি বাসায় চলে আসলেন। পরের দিন সকালে নাস্তা করে কলেজে আসলাম। আড্ডাখানায় যেতেই হারামিরা শুরু করলো। কোথায় মরতে গিয়েছিলি? ভাবির আব্বুর বাসায়। কেন? ভাবির কাজিনের বিয়ে। শালা তো আত্মহত্যা করা দরকার, বন্ধুদের রেখে বিয়ে খেয়ে আসলি। ওখানে গেলে নিশ্চিত মেয়েদের সাথে প্রেম করার ভঙ্গিটা করতি, আর সেটা ভাবির আব্বু দেখলে ডিরেক্ট শুট করে দিত। সব সময় ওই ডিসির ভয় দেখাস কেন? আমি নিজেই ভয় পাই, তোদের কি দেখাবো? বাদ দে, চল ক্লাসে যাই। চল। তারপর সবাই মিলে ক্লাসে চলে আসলাম। জান্নাত ক্লাস নিচ্ছে, আর আমি অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছি। কেমন একটা মায়া মায়া ভাব আছে চেহারাটায়। তবে আজ আমাকে একটাও প্রশ্ন করেনি। মাঝে মাঝে চোখে চোখ পড়লেই বুঝতে পারতাম আমার উপরে অনেক রেগে আছে। সেদিনের মতো ক্লাস করে বাসায় চলে আসলাম। এর মধ্যে 2 মাস চলে গেল। জান্নাত ঠিক আগের মতোই আছে। মাঝে মাঝে বিনা কারণে ঝাড়ি দিয়ে কথা বলে। ক্লাসে বসে আছি, তখন ক্লাস টিচারের সাথে প্রিন্সিপাল স্যার আসতো। আগামী সপ্তাহে প্রতি বছরের মতো এবার তোমাদের এক্সাম শুরু হবে। স্যার, এটা বলার কি আছে, সবাই তো জানি। কিন্তু এবার নতুন একটা নিয়ম হয়েছে। স্যার, এমনিতেই নিয়মে সরাসরি, তার উপর নতুন একটা নিয়ম। চুপ থাক বাদল। নতুন নিয়ম হচ্ছে কোন স্টুডেন্ট একটা সাবজেক্টে ফেল করলে তাকে কলেজের ট্যুর থেকে বাদ করতে হবে। স্যার, এটা আবার কোন নিয়ম? এক্সামের সাথে ট্যুরের কিসের সম্পর্ক? এটা তোমাদের জান্নাত ম্যামের প্ল্যান। আশা করি সবাই বুঝতে পারছো। প্রিন্সিপাল স্যার চলে যেতেই
অনেকের মন খারাপ হয়ে গেল। ক্লাসের কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের পাশ করা নিয়ে সংশয় আছে। থার্ড পিরিয়ডে ক্লাসে জান্নাতের আগমন হলো। জান্নাতকে আজ অন্যরকম লাগছে। পরনে নীল শাড়িতে সবাইকেই ভিন্ন লাগে। অনুভূতি প্রকাশ করার প্রথম উদাহরণ। ওই বাদর ছেলে দাঁড়া। আমাকে বলছেন? তোকে এতটা সময় ডাকছি, শুনতে পাস নাই নাকি কানে কোনো সমস্যা? আসলে ম্যাম, আপনাকে দেখতে ব্যস্ত ছিলাম। থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দেব। সত্যি ম্যাম, অনেক সুন্দর লাগছে আপনাকে। তোর এসব আজেরা পেঁচাল বাদ দে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। একটা কথা বলি। কি? আই লাভ ইউ। হোয়াট? ম্যামের সাথে ক্লাসের এমন কেউ নেই যে অবাক হয়নি। সবাই হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। থাকাটাই হয়তো স্বাভাবিক। ক্লাসের সবার সামনে ম্যামকে প্রপোজ করছি, সাহসী অন্যরকম। নিজের মনে সাহস সঞ্চয় করে আবার বললাম, জি ম্যাম, সত্যি আপনাকে ভালোবাসি। বেয়াদব কোথাকার, ম্যামকে এসব বলতে লজ্জা লাগে না? ভালোবাসায় লজ্জা বলতে কিছু নাই। তোকে আমি, বেয়াদব ছেলে, তোকে যেন আমার ক্লাসে আর কখনো না দেখি। আপনাকে না দেখে আমি থাকতে পারবো না। খুব ভালোবাসো তাই না? অনেক। চল। কোথায়? বিয়ে করব। এখানেই করি। কবুল কবুল কবুল। গালের উপর ঘূর্ণিঝড় বয়ে গেল। শালার মেয়ে নাকি অন্য কিছু। জান্নাত রুমে না থেকে চলে গেল। শালা, তুই ম্যামকে এসব বললি কেন? ভালোবাসি তাই। মজা লস আমাকে লাগে। তোদের সাথে মজা নিব কেন? তাহলে ম্যামকে আই লাভ ইউ বললি যে? বললাম তো ভালোবাসি। দুদিনের পরিচয় ভালোবাসি? শালা 3 মাস হয়ে গেছে পরিচয়ের। উনি আমাদের ম্যাম। বাট আমি ওকে ভালোবাসি। তোর ভালোবাসা তোর কাছেই রাখার। আমি কি তোদের কাছে দিচ্ছি নাকি? ভাই মাপ চাই তোর কাছে। ঠিক আছে, করলাম। তারপর সেদিনের মতো ক্লাস করে চলে আসলাম। দেখতে দেখতে এক্সাম চলে আসলো। আগামীকাল থেকে এক্সাম। অনেকটা মন দিয়েই পড়াশোনা করতে হচ্ছে। রাতে পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম। এক্সামের মধ্যে আর কোনো প্যারা নিলাম না। জান্নাতকেও ডিস্টার্ব করিনি। হ্যাঁ, জান্নাতকে ভালোবাসি, তবে আজ থেকে না, অনেক আগে থেকেই ভালোবাসি। ছোট থাকতে যখন ওর সাথে আড্ডা দিতাম, তখন থেকে ওর প্রতি একটা ভালো লাগা কাজ করত। আর এখন সেই ভালো লাগা থেকে ভালোবাসা। জান্নাতের রাগী চেহারা দেখতেই অনেক কিউট লাগে। না জানি ওর হাসি মাখা চেহারা কত কিউট হবে। দেখতে দেখতে এক্সাম শেষ হয়ে গেল। কাল থেকে আবার ক্লাসে যেতে হবে। যদিও রেজাল্ট দেয়নি, তবে ক্লাস করতে হবে। পরের দিন আজ অনেকটা সকাল সকাল কলেজে এসে জান্নাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। বন্ধুরা এখনো কেউ আসেনি, তাই একাই থাকতে হচ্ছে। কিছু সময় পর জান্নাতের দেখা মিলল। তবে আজ অনেক হাসি খুশি লাগছে। যে মেয়ের সবসময় রাগের ঠেলায় কপালে ভাঁজ পড়ে থাকে, আজ তার মুখেই হাসি ফুটে উঠেছে। মনটাতেও হেব্বি ভালো লাগছে এমন হাসি মাখা চেহারা দেখে। দৌড়ে জান্নাতের কাছে গেলাম। জান্নাত, একটা কথা বলার ছিল। বেয়াদব, আমি তোর ম্যাম। আর ম্যামকে নাম ধরে ডাকতে কে বলছে? শোনো, আমি তোমাকে ম্যাম ভাবতে পারি না। ক্লাসের সবার সামনে বলি বলে এই না, এখানেও আপনি করে বলবো। আমার পথ ছাড়। কথাটা শোনো। কি বলবি তাড়াতাড়ি বল। আই লাভ ইউ। কথা বলা শেষ? এখন সর। উত্তর দিয়ে যাও। আই হেট ইউ। কোনো কথা বলার সুযোগ না দিয়ে জান্নাত চলে গেল। ধুর, এত সুন্দর সময় ভালোবাসি বললাম, সেটাও কাজে আসলো না। আল্লাহ জানে কবে এই মেয়ে আমার মন বুঝবে। জান্নাত চলে যাওয়ার পর মিনারের পাশে বসে পড়লাম। জান্নাতকে নিয়েই ভাবছি, হঠাৎ একটা মেয়ে সামনে আসলো। হাই। আমি? আপনি ছাড়া আর কে আছে? বলেন। আমি রিয়া, এবার অনার্স সেকেন্ড ইয়ারে। আমি নিলয়, থার্ড ইয়ার। এখানে বসতে পারি? আমি বারণ করছি নাকি? ওকে। কিছু বলবেন? আপনাকেই জানতে চাই। মানে? আমরা বন্ধু হতে পারি? ঠিক আছে, কিন্তু কোনো প্যারা দেয়া যাবে না। সবাই প্যারা দেয় নাকি? অনেক বেশি। ঠিক আছে, আমি দিব না। তাহলে ফ্রেন্ড। বসে রিয়ার সাথে আড্ডা দিতে লাগলাম। রিয়া অনেকটাই মিশুক টাইপের, অল্পতেই মিশে যেতে পারে। দেখতেও খারাপ না, শার্ট প্যান্ট পরেছে, মডার্ন মেয়ে যাকে বলে। রিয়ার সাথে কথা বলতে বলতে বন্ধুরা আসলো। সেখানে আর না থেকে রিয়াকে বিদায় দিয়ে চলে আসলাম। হারামিদের কাছে আসতেই ফাইজলামও শুরু করে দিল। শালা একসাথে কয়টাকে পটাচ্ছিস? আমি আবার কাকে পটাইলাম?
এই মেয়েটার সাথে কি করলি? শুধু কথা বলছিলাম, আর কিছু না। বুঝি হোপ শালা। চল ক্লাসে যাই। চল। সবাই মিলে ক্লাসে যাব। তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে দেখলাম আম্মুর কল। কলটা রিসিভ করলাম। হ্যাঁ আম্মু বলো। তুই বাসায় চলে আয়। কেন? একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে সেটাই জানতে চাইছি, তুমি বলো। তুই বাসায় আয় তাড়াতাড়ি। ঠিক আছে আসছি। কলটা কেটে দিলাম। তোরা ক্লাসে যা, আমার বাসায় যেতে হবে। কেন? জানি না, আম্মু কল দিয়ে বলল বাসায় যেতে। কারণ বলেনি? না। তাহলে যা। ওদের থেকে চলে এসে গাড়িতে উঠলাম। বুঝলাম না কিছু। হঠাৎ এমন জরুরি। ড্রাইভ করে বাসায় আসতেই অবাক হয়ে গেলাম। ভাবির বাসায় থেকে ওনার বাবা মা এসেছে। মনের মধ্যে একটা ভয় ধরে গেল, কিছু হলো না তো। ওনাদের দিকে এগিয়ে যেতেই আম্মুকে বললাম, আম্মু কি হয়েছে? এটা খা। কেন? আগে খা, তারপর বলছি। এখন বলো। অরিতা প্রেগনেন্ট। কি? মজা করছো না তো? ওই বাদর, তোর সাথে আমি মজা করব কেন? ভাবি কোথায়? রুমে আছে। ঠিক আছে। দৌড়ে ভাইয়ার রুমে চলে আসলাম। ভাবি আর ভাইয়া দুজন বসে কথা বলছে। এই যে ডিয়ার ভাবি, সত্যি কি আমাদের পরিবারের নতুন কোনো সদস্য আসছে? লজ্জা পেতে হবে না। আমার ছোট আম্মুটা আসলে সবার ভালোই হবে। আমিও খেলা করতে পারবো। ভাইয়া ভাবির সাথে আরো কিছু সময় কথা বলার পর রুমে চলে আসলাম। এমন সুখবর পাওয়ার জন্য পরের দিন আব্বু একটা পার্টির আয়োজন করলেন। খুব বড় করে না করলেও অনেকটাই বড় ছিল। জান্নাতের বাবা আর জেরি আসছে, কিন্তু জান্নাত আসেনি। ওই জেরি, এদিকে আয় তো। বলো ভাইয়া। জান্নাত আসলো না কেন? সেটা সে নিজেই ভালো জানে। আরে বল না। সত্যিই জানি না। তাহলে তুই আসছিস কেন? বের হ বাসা থেকে। হব না, এটা আমার আঙ্কেলের বাসা। হোপ, ভাগ এখান থেকে। 2 দিন পর কলেজে আসলাম। আজ এক্সামের রেজাল্ট দিবে, তাই বাইরে বসে আছি। সবার মনে ভয় বিরাজ করলেও আমার মনে তেমনটা করছে না, কারণ সবগুলো এক্সাম অনেক ভালো হয়েছে। কিছুক্ষণ পর নোটিশ বোর্ডে রেজাল্ট টাঙিয়ে দিতেই সবাই দেখতে লাগলো। তুই যাবি না? না। শালা তুই দেখ কি করবি। সব সময় ফার্স্ট বয় ফার্স্ট থাকবি। আমরা গেলাম। আমারটা দেখে আসিস। আচ্ছা। ওরা সবাই চলে গেলে পকেট থেকে ফোন বের করে গেম খেলতে লাগলাম। অনেকটা সময় হলো কিন্তু কেউ আসছে না। বিরক্তি হয়ে উঠতে যাব, তখনই ওরা আসলো। কিন্তু সবার চেহারা কালো হয়ে আছে, সাথে মাথা নিচু করে রাখছে, যাকে বলে মন খারাপ। সবাই ফেল করলো নাকি? ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি রে, রেজাল্ট খারাপ হয়েছে? পাস করিস নাই? তোরা দুজন করিস নাই? করছি। তাহলে মন খারাপ কেন? নিলয়, তোর রেজাল্ট খারাপ হয়েছে। খারাপ হতেই পারে, এতে মন খারাপ করার কি আছে শুনি? তুই একটাতে ফেল করেছিস। কি? রাফির কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো। এমনটা কি করে হতে পারে? সবগুলো এক্সাম আমার ভালো হয়েছে, তাহলে ফেল করলাম কি করে? নিজেকে স্বাভাবিক করে আবার বললাম, তোরা মজা করছিস না তো? না, আমরা সত্যি বলছি। সেখানে আর না থেকে দৌড়ে নোটিশ বোর্ডের কাছে আসলাম। রাহুলরা ঠিকই বলছে, এক সাবজেক্টে ফেল এসেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? ক্যাম্পাসে মাথা নিচু করে বসে আছি। কম বেশি অনেকেই অবাক হয়েছে আমার এমন রেজাল্ট দেখে। কেমন লাগলো? হঠাৎ এমন কথা শুনে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখলাম জান্নাত পৈশাচিক হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। মনটা অনেক বেশি খারাপ, তবুও নিজেকে শক্ত করে বললাম, কি কেমন লাগবে? আমি ফেল করছি, আপনি জানলেন কি করে? আমার সাথে বেয়াদবি করার ফল ছিল। আমার আর বুঝতে বাকি রইল না, জান্নাত ইচ্ছা করে আমাকে ফেল করিয়েছে। ওর হাসিটা অনেক বেশি বিরক্তি লাগছিল। জান্নাতকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলছি, কিন্তু ও এমন কাজ করবে ভাবতেও পারিনি। সেখান থেকে উঠে চলে আসব, তখনই জান্নাত হাত ধরলো। এখন সব ভালোবাসা হারিয়ে গেছে? আগের মতোই আছে। ফেল করে লজ্জা হয়নি তোর? ইচ্ছা করলে আমি এক্সাম পেপার আবার দেখে ঠিকই পাস করতে পারবো, কিন্তু সেটা করলে তোর সম্মান একদম হারিয়ে যাবে, আর আমি সেটা চাই না।
কারণ আমি তোকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, আমি তোকে বিয়ে করব। খুব ইচ্ছা তোর, তাই না? ইচ্ছা না, এটা আমার চ্যালেঞ্জ। আগে থার্ড ইয়ার থেকে পাশ করে ফাইনাল ইয়ারে উঠে দেখা। প্রতিটা এক্সামে তোর ফেল করাবো আমি। তোর যেটা খুশি সেটা করতে পারিস। জান্নাতের হাত থেকে ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে আসলাম। কিছুই ভালো লাগছে না। ভাবতেই পারিনি এমন ভাবে আমার রেজাল্ট আসবে। কাউকে কিছু না বলে বাসায় চলে আসলাম। রুমে এসে ঘুমিয়ে গেলাম। দুপুরবেলা ভাবি রুমে এসে ডেকে তুললো। তোর রেজাল্টের কি খবর? একটাতে ফেল করেছি। কি? কিভাবে? যেভাবে সবাই ফেল করে সেভাবে। যেটা বলছিস সেটার সঠিক উত্তর দে। আমার মাথায় হাত দিয়ে প্রমিস করো কাউকে কিছু বলবে না। ঠিক আছে বল, কাউকে বলবো না। ভাবিকে সব বললাম। জান্নাত তোর সাথে এমন করলো? হুম। তুই ওকে তোর পরিচয় দিয়েছিস? না। কেন? এমনি। ঠিক আছে, নিচে আয়, খেতে যা। তুমি খাবারটা রুমে দিয়ে যাও। নিচে আসলে কি হবে? আর ফেল করেছিস তো কি হয়েছে? নিচে যাব না। ঠিক আছে, উপর দিয়ে যাচ্ছি। হুম। ভাবি রুম থেকে বের হয়ে গিয়ে কিছুক্ষণ পর খাবার প্লেট নিয়ে রুমে আসলো। রাতে ছাদে গিয়ে আনমনে সিগারেট খাচ্ছি আর জান্নাতের কথা ভাবছি। ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। অনেক সময় নিয়ে ছাদে থাকার পর রুমে চলে আসলাম। রুমে এসে জান্নাতের নাম্বারে কল দিলাম। প্রথমবার রিসিভ করলো না, তাই আবার দিলাম। এবার ধরলো। কে বলছেন? হবু বর। সরি, কি বললেন? বাংলা কথা বোঝো না? আপনি কে? বললাম তো, তোমার হবু বর। ওই ছেলে একদম ফাজলামো করবি না, যা বলার তাড়াতাড়ি বল। আই লাভ ইউ। তোরে কাছে পাইলে থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দিতাম। আর কখনো এই নাম্বারে কল দেওয়ার চেষ্টা করবি না। প্রতিদিন কল করব। যদি কল রিসিভ না করো তাহলে তোমার বাসার নাম্বারে কল দিয়ে শ্বশুর আব্বাকে কিছু কথা বলবো। আর বাসার নাম্বার 016472792। এইটা রাইট? ওই ছামড়া, তুই আমার বাসার নাম্বার পেলি কোথা থেকে? তোমার সব খবর আমি জানি। আর শুনো, এসব আজে বাজে কথা বলে আমাকে ডাকবে না। ডাকলে কি করবি? তোমার প্রিন্সিপাল আব্বুকে কল দিয়ে কিছু মিথ্যা বলবো। আর কি ধরনের মিথ্যা বলবো বুঝতেই পারছো নিশ্চয়ই। জান্নাত আর কিছু না বলে কলটা কেটে দিল। আবার কল দিতেই নাম্বার বন্ধ পেলাম। মুখের কোণে একটা হাসির রেখা ফুটে উঠলো। ভয় পেয়েছে হয়তো। হ্যাঁ, ভয় দেখাবো, অনেক বেশি ভয় দেখাবো। আমাকে ফেল করানো এবার হারে হারে টের পাবে ম্যাম। ফোনটা রেখে একটা প্ল্যান করতে লাগলাম। কাকে দিয়ে ভয় পাওয়ানো যায়। প্রায় 30 মিনিট ভাবার পর প্ল্যানটা গোছাতে লাগলাম। কোনোভাবেই ভুল করা যাবে না। অনেক ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এসব ভাবতে ভাবতে মনের অনিচ্ছায় একটা পৈশাচিক হাসি দিলাম। জয় আজ কলেজে আসেনি, তাই আমরা 3 জন ক্লাসে বসে আছি। সেকেন্ড ক্লাস অনেক আগে হয়েছে, কিন্তু জান্নাতের আসার নামগন্ধ নেই। আসবে কি করে? আসার রাস্তাটাই তো বন্ধ। ফোনটাও বন্ধ করে রাখছি। ক্লাস থেকে 3 জন বের হতে শুনতে পেলাম প্রিন্সিপাল স্যারের ছোট মেয়ে মানে জেরি কিডন্যাপ হয়েছে। সেই জন্য জান্নাত ম্যাম আর প্রিন্সিপাল স্যার কেউ কলেজে আসেনি। কলেজে আর এক মুহূর্ত না থেকে জয়ের বাসায় চলে আসলাম। প্রথমবার কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল। জেরি কোথায়? আইসক্রিম খাচ্ছে আর টেলিভিশন দেখছে। কোনো আবদার করেনি? যেটার আবদার করেছিল সেটাই খাচ্ছে। গুড, চল। হুম। অবাক হচ্ছেন? হওয়ারই কথা। আমি জেরিকে কিডন্যাপ করেছি। তবে কিডন্যাপ করছি শুধু আমরাই জানি। এটা শুধুমাত্র প্ল্যান ছিল আমাদের। ভোর হতেই ঘুম থেকে উঠে জেরির স্কুলে চলে যাই। অপেক্ষা করছিলাম কখন জেরি স্কুলে আসবে। অনেকটা সময় অপেক্ষা করার পর জেরি স্কুলে আসে। তারপর, কেমন আছিস? ভালো, কিন্তু তুমি এখানে কেন? তোর সাথে কিছু কাজ ছিল। কি কাজ? আগে বল, রাজি হবি? হব। তোকে কিডন্যাপ করব, আর সেটাতে তুই হেল্প করবি। কি? আমাকে কিডন্যাপ করবে আর আমি নিজেই তোমাকে হেল্প করব? কেন করব? তোর আপু আমাকে ইচ্ছা করে এক্সামে ফেল করিয়েছে, সেটার প্রতিশোধ নিব। তাহলে আপুর থেকেই নাও। ভয় দেখাবো ওকে তোর মাধ্যমে। তোমার কথা আমি একদম বুঝতে পারছি না। তোর কিছুই বুঝতে হবে না, শুধু 2টা দিন সবার থেকে আড়ালে থাকবি। বিনিময়ে আমি কি পাবো? যেটা আবদার করবি সেটাই। প্রমিস? প্রমিস। তাহলে কিডন্যাপ করো। সেটার দরকার নেই, তুই আমার সাথে চল, তাতে কিডন্যাপ হয়ে যাবে। কিভাবে? গাড়িতে ওঠ আগে। চলো। গাড়িতে উঠে জেরিকে বুঝিয়ে দিলাম
অনেকটা আতঙ্কিত থেকে কথা বলবি, আর ও সেটাতে রাজি হলো। জান্নাতের নাম্বারে কল দিলাম, বাট রিসিভ করলো না, তাই আবার দিলাম, কিন্তু এবারও ধরলো না। তৃতীয়বার কল দিতে রিসিভ করলো। ওই ছেলে, তোর সমস্যা কি? কিডন্যাপ। মানে? কথা বল তোর বোনের সাথে। হ্যালো আপু, প্লিজ আমাকে বাঁচাও, এই লোকটা আমাকে ধরে রেখেছে। জেরি, কোথায় তুই? জানেন আপু, এই লোকটা কোথায় যেন নিয়ে আসছে। প্লিজ আপু, বাঁচাও আমাকে। বোন আমার, ভয় পাস না, আমি আছি, তোর কিচ্ছু হবে না। কি হবে আর কি হবে না সেটা আমি দেখব। এটা শুধু গত রাতের কল কেটে দেওয়ার শাস্তি মাত্র। আমাকে খুঁজতে শুরু কর। 2 দিন সময় দিলাম তোকে আর তোর আব্বুকে আমাকে খুঁজে বের করতে। যদি বের করতে না পারিস তাহলে প্রতিদিন রাতে আমার সাথে কথা বলতে হবে, আর সেটা না করলে তোর বোনকে আর কখনো জীবিত পাবি না। ইওর টাইম স্টার্ট নাও। কল কেটে দিয়ে জেরিকে নিয়ে জয়ের বাসায় আসি। গত পরশু জয়ের বাবা অফিসের কাজের জন্য চিটাগাং গেছে, 10 দিন সেখানে থাকবে, তাই জেরিকে ওদের বাসায় নিয়ে আসি। জয়ের ছোট একটা বোন আছে, জয়া, ক্লাস 9-এ পড়ে। জয়া আর জেরি এক ক্লাসের হলেও কেউ কাউকে চেনে না, কারণ জয়া হোস্টেলে থেকে পড়াশোনা করে। সবকিছু মিলে জয়ের বাসায় ঠিক ছিল, তাই এখানে আনতে দ্বিতীয়বার ভাবতে হয়নি। জেরির পাশে বসলাম। কষ্ট হচ্ছে তোর? একদম না, তবে একা থাকতে ভালো লাগছে না, কথা বলার কেউ নেই তাই। একটু অপেক্ষা কর, জয়া আসছে। জয়া কে? আমার ছোট বোন। জয় ভাইয়ার ছোট বোন আছে? কিন্তু হোস্টেলে থেকে পড়াশোনা করে। কেন? আম্মু মারা যাওয়ার পর থেকে পরিবার অনেকটাই অন্যরকম হয়ে গিয়েছিল, তাই আমি আর আব্বু মিলে জয়ের ভালোর জন্য হোস্টেলে রেখে দিই। অত্যন্ত আম্মুর কথা ভেবে কান্না করবে না। ও, তোর কিছু লাগলে আমাদের যে কাউকে বলবি, সেটাই তোকে এনে দিব। ঠিক আছে। রাতে জয়দের ছাদে এসে আম্মুর ফোনে কল দিলাম। নিলয়, কোথায় তুই? এইদিকে কি হয়েছে জানিস? কি হয়েছে? তোর রফিক আঙ্কেলের মেয়েকে কে যেন কিডন্যাপ করেছে। কিডন্যাপার নাকি জান্নাতকে কল দিয়েছিল। মেয়েটা সেই কখন থেকে কান্না করছে। ও পুলিশকে বলেনি? অনেক আগেই থানায় মামলা করে এসেছে। ও, আর শোনো, আমি জয়দের বাসায় আছি। বাসায় আসবি কখন? আসবো সময় হলে, এখন রাখছি। ঠিক আছে। কল কেটে দিলাম। এখন কেমন লাগছে জানো? আমাকে এক্সামে ফেল করানো, আমাকে থাপ্পড় দেয়া। ইস, যদি এই কান্না অবস্থায় জান্নাতকে দেখতে পেতাম, কতই না আনন্দ পেতাম। জান্নাতের কথা মনে পড়তেই জান্নাতকে কল দিলাম। কান্না করছিস? প্লিজ আমার বোনকে ছেড়ে দেন। আপনি আমাকে যা করতে বলবেন আমি সেটাই করব। বিয়ে করবি আমাকে? আমার বয়ফ্রেন্ড আছে। ব্রেকআপ করে ফেল, কারণ এখন থেকে তুই শুধু আমার সাথে প্রেম করবি। দেখুন প্লিজ আমার বোনকে ছেড়ে দেন। প্রতিদিন ফোনে কথা বলতে হবে। যতক্ষণ না আমি গুড নাইট বলবো ততক্ষণ তুই ঘুমাতে পারবি না। আমি রাজি, তবু আমার বোনকে ছেড়ে দেন। সময় হলে ঠিকই তোর বোন তোর বাসায় চলে যাবে। আর পুলিশকে বলার কি ছিল, যদি তোর বোনের এখন ক্ষতি করি? আমি এখনই পুলিশকে বারণ করছি, কিন্তু আমার বোনের কিছু করবেন না। ভয় পেয়েছিস? ওই, তোর এসব ন্যাকাখানা থামিয়ে ঘুমিয়ে পড়, এখন রাখছি। একটু শুনুন প্লিজ। কি? সকাল থেকে আব্বু জেরির সাথে কথা বলেনি, একটু কথা বলাবেন ওর সাথে? সময় হলে ঠিকই পারবি। গুড নাইট। জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখলাম। ডিয়ার ম্যাডাম গার্লফ্রেন্ড, এখনো যে আপনাকে অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে, সামনে এর থেকে অনেক বড় কষ্ট অপেক্ষা করছে। ছাদে একা একা বসে সিগারেট খাচ্ছিলাম, তখন আধারে কাউকে চোখে পড়লো। নিলয়, খাবার নিয়ে আসছি। ওরা দুজন কি করছে? গল্প করছে আর ফ্রিজে রাখা ফল খাচ্ছে। 2 দিনে এই পেটুক দুটো বাসার সব খাবার শেষ করে ছাড়বে। এখন নিচে আয়। চল। রাফি রাহুলের সাথে কথা হয়েছিল? না। ও, রাতে সবাই মিলে খাবার খাওয়ার পর জেরি আর জয়াকে একটা রুমে ঘুমাতে বলে আমরাও দুজন অন্য রুমে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফোন অন করতেই টিং টিং করে কয়েকটা মেসেজ আসলো। সবগুলোই প্রায় জান্নাতের মেসেজ ছিল। মেসেজগুলো দেখার জন্য ওপেন করলাম। একবার আমার বোনের সাথে কথা বলতে দিন। বোনটা সকাল থেকে না খেয়ে আছে, প্লিজ ওকে কিছু একটা খেতে দেন। ও একদম ক্ষুধা সহ্য করতে পারে না, প্লিজ ফোনটা অন করুন। ইত্যাদি ইত্যাদি মেসেজ ছিল। মনে মনে অনেক হাসি পাচ্ছিল। আহারে বেচারি, কত আতঙ্কে রয়েছে। অনেক মায়া হচ্ছিল, তাই কল দিলাম। কল দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। হয়তো কলের জন্য অপেক্ষা করছিল। আমার বোন কেমন আছে? রাতে ঘুমাওনি? প্লিজ বলেন জেরি কেমন আছে।
হোপ, যেটা বলছি সেটার উত্তর দে। না মানে ঘুমাইনি। আমি তো তোকে ঘুমাতে বলেছিলাম, তাই না? আপনার বোনকে যদি কেউ কিডন্যাপ করতো তাহলে আপনি কি ঘুমাতে পারতেন? জ্ঞান দিতে বলছি আমি? সরি, প্লিজ বলুন না কেমন আছে আমার বোন। একদম ঠিক আছে। ওর সাথে একটু কথা বলাতে দেন না প্লিজ ভাইয়া। ওই সেমরি, আমি তোর কোন জন্মের ভাই লাগি? আর যদি কখনো ভাই বলিস তোর বোনের অবস্থা একদম খারাপ করে ছাড়বো। এই না না, প্লিজ এমন করবেন না। আপনি যা বলতে বলবেন আমি সেটাই বলবো। আই লাভ ইউ বলবি এখন? হোয়াট? বলবি না? বলছি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এখন ওর সাথে কথা বলতে দেন। ঘুমিয়ে আছে এখন, পরে কথা বলিস। এখন রাখছি, বাই। কিন্তু আমি কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিয়ে আবার ফোন বন্ধ করে রাখলাম। দিনটা কোনো রকম পার করলাম। পরের দিন হতেই জেডিকে রেডি হতে বললাম। সকালের নাস্তা করে দুজন বেরিয়ে পড়লাম। জান্নাতদের বাসার অনেকটা দূর থেকে জেরিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে একটা রিকশায় তুলে দিব। তখন জেরি বলল, একটা কথা বলি ভাইয়া। বল। রাখবে বলো? চেষ্টা করব, বল। জয়াকে আমাদের স্কুলে ভর্তি করিয়ে দিতে বলো। জয়কে আমি বলবো? এখন তুই বাসায় যা। রিকশায় তুলে দিয়ে আমি কলেজে চলে আসলাম। জয় ছাড়া সব হারামি আড্ডাখানায় বসে আছে। কখন আসলি? একটু আগে। কলেজে জেরিকে নিয়ে কোনো কথা হয়েছে? হয়েছিল, বাট এখন নেই। ও, সোমবার কলেজ থেকে টুরে যাওয়া হচ্ছে। ঠিক আছে। কিন্তু তুই তো ফেল করছিস। শালা, ওটা ফেল না, চিট করা হয়েছে। কিন্তু কেন? আমার যাওয়া কেউ আটকাতে পারবে না। তাহলে চুপ করে থাক। চল ক্লাসে যাই। চল। তারপর ক্লাসে গিয়ে কয়েকটা ক্লাস করে বাসায় চলে আসলাম। আব্বুকে কল দিয়ে বললাম প্রিন্সিপাল স্যারকে বলে দিতে। আব্বুও রাজি হয়ে গেল। কিডন্যাপ করার পর থেকে জান্নাত এখন নিয়মিত কথা বলে, তবে এখনো জানে না আমি সেই কিডন্যাপার। জানলে আমার কি হাল করবে আল্লাহ ভালো জানেন। আগামীকাল ভোর হতেই কলেজ থেকে রাঙামাটি ট্যুরে যাব। সবকিছু প্যাক করে জান্নাতকে কল দিলাম। কয়েকবার রিং হতে রিসিভ করলো। এত লেট হলো কেন? সব কথা কি আপনাকে বলতে হবে? আমাকে বলতে চাও না বুঝি? হ্যাঁ, আমি সব কথার উত্তর আপনাকে দিতে পারবো না। ভাবছি এবার তোমার প্রিন্সিপাল বাবাকে কিডন্যাপ করব। বুড়ো বয়সে এমন আতঙ্কিত কাজ দেখে এমনিতেই মারা যাবে। ভালোই হবে, তাই না? প্লিজ এমনটা করবেন না। আপনি যেটা জিজ্ঞেস করবেন আমি সেটার উত্তর দিব, তবু আমার পরিবারকে কিচ্ছু বলবেন না। গুড গার্ল। সবকিছু প্যাক করা রয়েছে? মানে কিসের প্যাক করব? কাল আমার আর তোমার বিয়ে, সেটার। কি? এত ঢং করার কি আছে? আগামীকাল তো ট্যুরে যাচ্ছ, সেটার কথাই বললাম। আপনি কিভাবে জানলেন? কারণ আমি সব সময় তোমার পাশে থাকি। তাহলে সামনে আসেন না কেন? আড়াল থেকে দেখতেই ভালোই লাগে। আর তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে সবকিছু শেষ করছো? এক্স বয়ফ্রেন্ড কে? যাকে তুমি ভালোবাসতে। আমি এখনো ফয়সালকেই ভালোবাসি। ওকে ফাইন। কাকে চাও, পরিবার নাকি তাকে? কেন আমার সাথে এমন করছেন? হোপ, যেটা বলছি সেটার উত্তর দাও। যদি ফয়সালকে চাও তাহলে আগামীকাল রাঙামাটিতেই তোমার বাবা আর ছোট বোনকে মেরে দিব। আর যদি পরিবারকে চাও তাহলে এখনই ফয়সালের সাথে ব্রেকআপ করবে। ডিসিশন নাও, কোনটা নিবে। আগামীকাল ভোর অবধি তোমার হাতে ডিসিশন নেওয়ার সময় আছে। গুড নাইট ডিয়ার। জান্নাতের সাথে আর কোনো আজাইরা পেঁচাল না পেরে সিম বন্ধ করে রাখলাম। সামনাসামনি যতটাই এখন চুপ থাকে তার থেকেও বেশি ফোনে হুমকি দেয়। যার সাথে এমন একটা হবুশালী আছে তার কাছে এরকম প্ল্যান করা কোনো ব্যাপারই না। আব্বু সেদিন আঙ্কেলকে কল দিয়ে বলে দিয়েছে, তাই ট্যুরে যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। ভাবছি আগামীকাল রাঙামাটি গিয়ে কি করা যায়। নিজের অজান্তে একটা শয়তানি বুদ্ধি চেপে বসলো। প্ল্যানটা কিভাবে সাকসেসফুল করা যায় সেটা কিছু সময় ভাবাভাবির পর ঘুমিয়ে গেলাম। পরের দিন আম্মুর ডাকে ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে সিমটা অন করে জান্নাতকে কল দিলাম। প্রথমবার রিসিভ করলো না, তাই আবার দিলাম। এবার একবার রিং হতেই ধরলো। কল করেছেন কেন? জানার জন্য। আর কি জানার আছে আপনার? ব্রেকআপ করার কথা। রাতেই করেছি। হ্যাপি এবার? এত চিল্লাচিল্লি করতে বলছি আমি? দেখুন আমার ভালো লাগছে না, রাখছি। রাখতে বলছি আমি? ধুর, যা বলবেন তাড়াতাড়ি বলেন। আই লাভ ইউ। আই হেট ইউ। আমাকে কিছু বলতে দেওয়ার আগেই ফোন থেকে টুট 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 শব্দ হলো। কেটে দিল। রেডি হয়ে নিচে আসলাম। হালকা কিছু নাস্তা করে বাসার বাইরে থেকে একটা রিক্সা নিলাম। ও শিট,
আমি তো সিমটা বন্ধ করতেই ভুলে গেছি, দ্রুত সিমটা বন্ধ করে ফেললাম। এখন আপনাদের সিম নিয়ে বলি। দুটো সিমের মধ্যে একটা পার্সোনাল আর একটা এমনি সচরাচর ব্যবহার করার নাম্বার। পার্সোনালটা শুধুমাত্র জান্নাতের সাথে কথা বলার জন্য অন করে রাখি, অন্য সময় বন্ধ থাকে। সে যাই হোক, কলেজে আসার পর দেখলাম জেরি আসছে, হয়তো ও নিজেও আমাদের সাথে যাবে। জেরির কাছে গেলাম। ওই তুই এখানে কেন? তুমি এখানে কেন? ট্যুরে যাব। আমিও যাব। তাহলে একটা হেল্প কর। কি হেল্প? তুই আর তোর বদরাগী বোন আমাদের বাসটাই উঠবি, যেন আমি ওকে দেখতে পারি। আমি কি পাবো তাহলে? তুই আবার কি পাবি? হেল্প করার জন্য কি পাবো? এই 2 দিনের তোর সব খরচ আমার। পাক্কা? পাক্কা। তোমাদের বাস নাম্বার কত? 2 নাম্বারটা। ওকে, এখন টাটা। জেরির থেকে চলে এসে বন্ধুদের কাছে আসতে যাব, তখনই রিয়ার সাথে দেখা। হাই, কেমন আছেন? ভালো, তুমি? এই তো ভালো। আপনার নাম্বার দেওয়া যাবে? কি করবে নাম্বার দিয়ে? মাঝে মাঝে কথা বলবো আর কি। তুলো। 018, পরে কথা হবে, এখন কাজ আছে, বাই। ওকে, বাই। তারপর রিয়ার থেকে চলে এসে হারামিদের কাছে এলাম। সব শালারা ওদের গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, তাই দূর থেকে ওদের প্রেম করা দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সবাই গাড়িতে উঠতে শুরু করলো। কি রে, এখানে দাঁড়িয়ে কি করছিস? তোদের প্রেম দেখছিলাম। প্রেম করা শেষ, এখন গাড়িতে ওঠ। হ্যাঁ চল। রাহুল, কথা বলা হলে আয় তাড়াতাড়ি। আসছি। সবাই মিলে যখনই গাড়িতে উঠতে যাব, তখন জান্নাত আর জেরির সাথে দেখা। আমাকে এখানে দেখে জান্নাত রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে, যেন ফেল করা স্টুডেন্ট ট্যুরে যেতে পারবে না। কিন্তু আমি ঠিকই এখানে, তাই হয়তো হা করে তাকিয়ে আছে। জেরি মুচকি মুচকি হাসছে। এভাবে কি দেখছেন ম্যাম? তুই এখানে? ট্যুরে যাব তাই। তুই তো ফেল করেছিস। কি যে বলো আপু, নিলয় ভাইয়া ফেল করলেই কি আসে যায়? নিলয় ভাইয়া হচ্ছে আব্বুর বন্ধু চৌধুরী আঙ্কেলের ছেলে। মানে? নীল ভাইয়ার ছোট ভাই নিলয় ভাইয়া। তুই নীল ভাইয়ার ছোট ভাই? এই জন্যই তাহলে বেয়াদবি করে বেড়াস? সেটা শুধু আপনার চোখেই? কি বলতে চাস তুই? আপনি ছাড়া কেউ আমাকে বেয়াদব বলে? সেটা আমি কি করে বলবো? আপনার বলা লাগবে না, গাড়িতে ওঠেন। জান্নাত আর কোনো কথা না বলে গাড়িতে উঠলো। আমার ঠিক বাম পাশের সিটটাতেই ওরা দুজন বসেছে। জান্নাত জানালার পাশে আর জেরি ওর ডান পাশে। ড্রাইভার আপন মনে গাড়ি চালাচ্ছেন। সবাই সবার মতো এনজয় করছে, কিন্তু জান্নাতের সেদিকে কোনো সাড়া নেই। বাইরের দিকে তাকিয়ে মন খারাপ করে বসে আছে। গাড়িতে থাকার জন্য কিছু বলতেও পারছি না। অনেকটা সময় পর লক্ষ্য করলাম সবাই ক্লান্ত হয়ে নিজ নিজ সিটে বসে রেস্ট নিচ্ছে। অনেকেই ঘুমিয়ে গেছে। জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম 2 বোন ঘুমিয়ে গেছে। সিট থেকে উঠে গিয়ে জান্নাতের সামনে এসে দাঁড়ালাম। বাইরের অপরূপ দৃশ্য এবং হালকা মৃদু বাতাসে জান্নাতের মাথাটা সিটের সাথে হেলান দিয়ে রেখেছে। জানালা দিয়ে আসা বাতাসে কিছু চুল এদিক ওদিক দোল খেলতে মেতে উঠেছে। কেমন একটা হিংসা হচ্ছিল বাতাসের প্রতি। আমি জান্নাতকে স্পর্শ করতে পারছি না, সেখানে বাতাস হয়ে ওর মায়াবী চেহারার সাথে খেলা করছে। পকেট থেকে ফোন বের করে জান্নাতের ছবি তুলে নিলাম। ভাবছি এখন চলে যাব, কিন্তু ওর মায়াবিনী চেহারা আমাকে যেতেই দিচ্ছে না। মনে হচ্ছে রশি দিয়ে বেঁধে রেখেছে। জান্নাতের অজান্তে ওর কপালে ভালোবাসা এঁকে দিয়ে নিজের সিটে এসে বসলাম। জান্নাতের কথা ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ জয়ের ডাকে চোখ খুললাম। কি হলো, ডাকছিস কেন? এটা খেয়ে নে। কেন? শালা বাস থামিয়ে রান্না করা হয়েছিল, তুই মরার মতো শুয়েছিলি, তাই আর ডাকা হয়নি। হোপ শালা, ডাকলে কি এমন হতো? এমনি, এখন মুখটা ধুয়ে খেয়ে নে। জয়ের থেকে খিচুড়ির প্লেটটা নিলাম। জেরি আর জান্নাত টুকটাক কথা বলছে, কিন্তু জান্নাত এখনো মন খারাপ করেই আছে। ম্যাডাম খেয়েছেন? হ্যাঁ, তুই খা। চাইলে খেতে পারেন। তোর মতো পেটুক না আমি। না খেলে আমার কি? আর কিছু না বলে খেয়ে নিলাম। এভাবে আরো কিছু সময় যাওয়ার পর গন্তব্যস্থানে পৌঁছালাম। সবাই গাড়ি থেকে নেমে যার যার মতো ঘুরতে বের হচ্ছে। হারামিদের সাথে ঘুরতে যাব সেটাও হলো না। সবাই যার যার বাবু সোনাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ভাইয়া তুমি একা কেন? তো কার সাথে থাকবো? তোমার বন্ধুরা? জিএফ নিয়ে ব্যস্ত আছে। আমাদের সাথে চলো। কোথায়? ঘুরতে। আমি আর আপু যাবো। তাহলে চল, ভালোবাসার মানুষটার সাথে পাশাপাশি হাঁটতে পারবো, এটাই অনেক কিছু। জেরির সাথে জান্নাতের কাছে এলাম। হাই। তুই এখানে কেন? কোনো সময় তো ঠিকভাবে উত্তর দিতে পারো না। তো আমি কি উল্টা পাল্টা দিচ্ছি নাকি?
জেরি, তুই জানিস তোর বড় বোন অনেক বেশি ভাব নেয়? কি রে জেরি, চল। ভাইয়া আসো। হ্যাঁ চল। চল মানে তুই কই যাবি? তুমি যেখানে যাও সেখানে। তুই আমাদের সাথে আসবি কেন? তো আপু, আমি ভাইয়াকে একটা হেল্প করছিলাম, তাই ভাইয়া আমার এই 2 দিনের সব খরচ বহন করবে। আব্বুর কি টাকা নাই? ওর থেকে নিতে হবে। আপু আসুক না। মিষ্টি করে বললেই পারতে। আইসে ঢং করতে। চল এখন। আর কোনো কথা না বলে হাতা ধরলাম। সবাই ঘোরাঘুরি করছে, তবে নিজ নিজ ইচ্ছা মতো। আমরা অনেকটাই গ্রামের মতো স্থানে ক্যাম্প করেছি। 3 জন হাঁটছি। আমি ডান পাশে, জেরি মাঝখানে, আর জান্নাত বাম পাশ থেকে জেরির কাঁধে হাত দিয়ে রাখছে। কিছুটা সময় চলার পর লক্ষ্য করলাম আকাশের অবস্থা তেমন ভালো না। তাই জান্নাতকে বললাম, জান্নাত, আকাশের অবস্থা খুব একটা ভালো না, আমাদের ফিরে যাওয়া ভালো হবে। তুই আমাকে নাম ধরে বললি কেন? সেটা ক্যাম্পে গিয়ে বলি। না, তুই এখন বল। হবু ওকে কি বলবো তাহলে? কুত্তা, তুই এতদিন যেসব বলেছিস সেসব ভুলে যা। আর যদি কিছু বলিস, আঙ্কেলকে বলে তোর অবস্থা একদম খারাপ করে দিব। আচ্ছা কইরো, এখন চলো তাড়াতাড়ি। আপনি করে বল। হোপ, তুই যাবি নাকি আমি আর জেরি চলে যাব? কুত্তা, তোকে আমি দেখে নিব। আর কাজ হলো না। মুহূর্তের মধ্যে বৃষ্টি নেমে আসলো। আশেপাশে লক্ষ্য করে দেখলাম ছোট একটা ঘর রয়েছে। 3 জন দৌড়ে সেখানে গিয়ে আশ্রয় নিলাম। মেজাজটা একদম খারাপ করে দিল। সবসময় তেরামো করলে কার খারাপ লাগবে না? এখন হলো তো বৃষ্টি, তোমার কি সবসময় তেরামো না করলে হয় না? ওই, আমি আবার কিসের তাড়ামো করলাম? তোমাকে এসব বলে কোনো লাভ নাই। প্রায় সন্ধ্যা হয়ে আসলো, কিন্তু এদিকে বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। মনের ভুলে ফোনটাও ব্যাগে রেখে আসছি। তোমার ফোনটা দাও তো। কেন? বন্ধুদের কল দিব, যেন আমাদের এগোতে এখানে আসে। তোর ফোন নেই? ব্যাগে রেখে আসছি। যা বলার দ্রুত বলবি। ফোনে টাকা নেই, রিচার্জ করতে হবে এখন। জান্নাতের ফোনটা নিয়ে রাফিকে কল দিলাম। কে বলছেন? আমি নিলয়। তুই এখন কোথায়? জানি না, তবে ক্যাম্প থেকে পূর্ব পাশে আয়। এটা কার নাম্বার? জান্নাতের থুক্কু ম্যামের। তাহলে ভালো আছিস? আমাদের আসতে হবে কেন? কথা বলা বাদ দিয়ে কিছু নিয়ে এদিকে আয়। ঠিক আছে, আর শোন। কিছু বলার আগেই ব্যালেন্স শেষ। ফকিন্নি একটা, অনেক বেশি বোরিং লাগছে। জেরির সাথে টুকটাক কথা বলতে পারলেও জান্নাতের সাথে একদম কথা বলতে পারছি না। কিছু সময় পর সামনে কিছু লাইটের আলোতে মনে শান্তি পেলাম। মনে হচ্ছে হারামিরা আসছে, কিন্তু না, লোকজনগুলো কাছে আসতেই মন খারাপ হয়ে গেল। ওনাদের আমরা চিনিই না, তবে মানুষগুলো আমাদের দিকেই এগিয়ে আসছে। কিছু বৃদ্ধ মানুষের সাথে একটা যুবক ছেলে। তোমরা কারা আর এখানে কি চাই? আঙ্কেল, আমরা এখানে ঘুরতে এসেছি। ঘুরতে আসছো নাকি অন্য কিছু? অন্য কিছু মানে কি বলতে চান? সেটাই বলতে চাই যেটা তোরা ভাবছিস। একদম আজে বাজে কথা বলবেন না। রাতের বেলা দুটো মেয়ের সাথে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, এটাকে আর কি বলবো? এই শোনেন, এই ছেলে হচ্ছে আমার স্টুডেন্ট আর মেয়েটা আমার ছোট বোন। তোরা সবাই ওদের আমার বাসায় নিয়ে আয়। কেন? তোদের আজ বিয়ে দিব, সেটাও এখন। কি সব বাজে বাজে কথা বলছেন? এ মেয়ে, একদম রাগ দেখাবি না, আর এখানে আমরা যা বলবো সেটাই হবে। আঙ্কেল, আপনারা ভুল ভাবছেন, একটু সময় অপেক্ষা করুন, আমার বন্ধুরা আসছে। চাচা, ওনাদের সাথে একটু অপেক্ষা করি, হয়তো ওনারা সত্যি কথা বলছে। তুই জানিস না কিছুদিন আগে কি হয়েছিল? জানি, কিন্তু কোনো কিন্তু না, ওদের নিয়ে চল। নিজেদের অনিচ্ছা বশত ওনাদের সাথে যেতে হচ্ছে। আমি পালাতে পারলেও জান্নাত জেরি পারবে না। তাছাড়া জেরি অনেক ভয় পেয়ে আছে। সবাই মিলে আমাদের জোর করে একটা বাসায় নিয়ে আসলো। আমাদের কিছু বলার সুযোগ না দিয়ে একটা রুমে আটকিয়ে দিল। শালার বিপদ যখন আসে সব দিক থেকেই আসে। জেরি ভয় পেয়ে আছে বলে জান্নাত কিছু বলছে না, তা না হলে আমার গালে নিশ্চিত কয়েকটা পড়তো। হঠাৎ লক্ষ্য করলাম দরজা খুলে যুবকটি রুমের মধ্যে আসলো। ভাই, এই ফোন দিয়ে আপনার বন্ধুদের কল দিয়ে চেয়ারম্যান বাড়ি আসতে বলুন। কেন? তারা না আসলে আপনাদের কেউই বিশ্বাস করবে না। আমাদের সাথে এমন করছে কেন? কিছুদিন আগে আপনাদের মতো দুটো ছেলে মেয়ে আসছিল, তারাও একদম আপনাদের মতোই কথা বলছিল। আমরাও বিশ্বাস করছিলাম, কিন্তু সকাল হতেই মেয়েটার লাশ পাওয়া যায়। আর এখন সবাই তাদের মতো আপনাদের ভাবছে। এখন তাড়াতাড়ি আপনার বন্ধুদের কল দেন। বুঝলাম।
যুবকের থেকে ফোন নিয়ে বন্ধুদের কল দিয়ে দ্রুত এখানের চেয়ারম্যান বাড়ি আসতে বললাম। কথা বলা শেষ হতে না হতেই কিছু লোক রুমে এসে আমাদের সবাইকে বাইরে নিয়ে গেল। অনেকেই বসে আছে। মোল্লা টাইপের একটা ব্যক্তি সামনে বসে রয়েছে, সম্ভবত কাজী হবে। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন। আঙ্কেল আমাদের। একদম চুপ থাক তোরা। চাচা, ওনারা সত্যি কথা বলছে, একটু অপেক্ষা করেন, ওনার সব বন্ধুরা আসছে। কাজী সাহেব, কোনো কথায় কান দিবেন না, আপনি বিয়ে পড়ান। অনিচ্ছাকৃতভাবে জোর করে আমাদের বিয়ে দেয়া হলো। যুবকের সাথে আমি বসে আছি, আর জান্নাত জেরি আলাদা বসে আছে। অনেকটা সময় পর হলো, কিন্তু শালার বন্ধুরা এখনো আসলো না। এখন তোমরা স্বামী স্ত্রী, এটাই বড় কথা। ওনাদের এমন কথায় জান্নাত রেগে ফায়ার হয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। আমরাও আর না থেকে জান্নাতের পিছু পিছু চলে আসলাম। জান্নাতের সাথে পিছু হাঁটতে হাঁটতে নিজেই ক্লান্ত হয়ে গেছি, তবুও মহারানীর থামার কোনো নামগন্ধ নেই। কুত্তার বাচ্চা, এটা তোর প্রতিশোধ ছিল? ভেবেছিলাম তোর থেকে সরি বলে নিব, কিন্তু কখনো ভাবতে পারিনি আমাকে এভাবে বিয়ে করতে বাধ্য করবি। আমি তোমাকে বিয়ে করতে বাধ্য করছি মানে কি বলতে চাইছো তুমি? একদম ন্যাকামি করবি না। সেদিন কি বলেছিলি আবার ভুলে গেছিস? কি বলেছিলাম? সেদিন বিয়ে করার জন্য চ্যালেঞ্জ করেছিলি, আর সেটা তুই এভাবে। দেখো, আমার কথাটা শোনো একবার। তোকে দেখলেই কেমন একটা ঘৃণা হচ্ছে জেরি, চল আমার সাথে। আমার কোনো কথা বলার সুযোগ না দিয়েই জান্নাত চলে গেল। জেরি আগে থেকে ঘাবড়ে ছিল, তাই আর না করলাম না। শালার বুড়োর দল, তোদের যদি এখন কাছে পাইতাম সামনে রেখে হাজারবার সালাম দিতাম। তোদের জন্য বিয়েটা হয়ে গেল। যদিও কয়েকটা থাপ্পড় খেয়েছি, তবে ভালোবাসার মানুষটা বউ হয়েছে, সেটাই অনেক বড় পাওয়া। হঠাৎ বন্ধুরা এসে বলল, শালা পাগল হলি নাকি? পাগল হব কেন? তাহলে হাসপিস কেন? আবেগের ঠেলায়। থাপ্পড় খেয়ে কেউ হাসে? এটা থাপ্পড় খার হাসি না রে পাগল, এটা ভালোবাসার থাপ্পড়। এখন চল। হ্যাঁ চল। তারপর সবাই মিলে ক্যাম্পে চলে আসলাম। খুব বেশি রাত হয়নি। ক্যাম্পে গিয়ে আগে ব্যাগ থেকে ফোনটা বের করে নির্জন স্থানে চলে গেলাম। জান্নাতকে কল দেওয়ার জন্য এখানে এসেছি। কল দেওয়ার সাথে সাথে কেটে দিল। আরো কয়েকবার দিলাম, বাট প্রতিবারই কেটে দিল। একটা মেসেজ লিখে পাঠালাম, তুমি কি চাও? এখান থেকে তোমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করি? মেসেজটা সেন্ড করার পর মনে পড়ল জান্নাতের ফোনে টাকা নাই, তাই আবার কল দিলাম। এবার রিং হওয়ার সাথে সাথে রিসিভ করলো। বারবার কেটে দেওয়ার মানে কি? মানে খুব সিম্পল, আমি আপনার সাথে কথা বলতে একদম বিরক্তি ফিল করি। কিন্তু আমি করি না। আর শোনো, ওই বেটা নিলয়ের সাথে আর কখনো যেন না দেখি। আপনি জানলেন কি করে আমি আজ নিলয়ের সাথে ছিলাম? সেটা তোমার না জানলেও চলবে। এরপরেও যদি ওর সাথে দেখি, তাহলে তোমার আগে ওকে খুন করব। করলে আমারই ভালো হবে। বজ্জাতটা সব সময় আমাকে প্যারা দেয়। মেরে দেয় ওকে? জানি না আমি। প্লিজ আমাকে আর কল দিবেন না। তাহলে কাকে কল দিব? যাকে খুশি দেন, বাট আমাকে না। তাহলে তোমার বোনকে আবার কিডন্যাপ করি? কি বলো ডিয়ার হবু বউ? ধুর, আমি আপনার প্রায় সব কথাই শুনছি, তারপরেও কেন আমার সাথে এমন করছেন? ভালোবাসি তাই। কিন্তু আমি আপনাকে বাসি না। তোর ওই ফয়সালের সাথে ব্রেকআপ করিসনি কেন? করিনি, আর কখনো করবও না। ঠিক আছে, আমিও দেখব। আর কোনো কথা না বলে সিমটা বন্ধ করে সবার সামনে চলে আসলাম। কি, কোথায় গিয়েছিলি? একটু কাজ ছিল। কি কাজ? 2 নাম্বার। আর কিছু বলবি? ঠিক আছে। জান্নাত কোথায়? আর কোনো মেয়েকে এখানে দেখছি না কেন? মেয়েদের জন্য বাসের মধ্যে জায়গা করেছি। ও এখন চল খেয়ে নে। হ্যাঁ চল। তারপর সবাই মিলে রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে কয়েকটা বড় বড় ক্যাম্প করা হয়েছিল, সেটাতেই ঘুমাতে হলো। পরের দিন ঘুম থেকে উঠে পাশের ছোট একটা পুকুর থেকে মুখ ধুয়ে ঘুরতে বের হলাম। এখনো সবাই ঘুমিয়ে আছে। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। মাঝে মাঝে পাখিদের কলরবে মনটাকে ব্যাকুল করে দিচ্ছে। রাতের অন্ধকারে খেয়াল করিনি, তবে এলাকাটা অনেকটাই পাহাড়ি এবং অপরূপ সুন্দরতা নিয়ে ফুটে উঠেছে। এখনো সূর্য ওঠেনি, তাই অনেকটা দৌড়ের মতো করে পাশের একটা পাহাড়ের উপরে উঠলাম। পাহাড়ের উপরে উঠে যেন এলাকাটা আরো বেশি সুন্দর দেখাচ্ছে। সূর্য উদয় হওয়া দেখে ক্যাম্পের দিকে রওনা দিলাম। ক্যাম্পের সামান্য একটু দূর থেকে লক্ষ্য করলাম সবাই একসাথে দাঁড়িয়ে আছে। জয়, রাফি, রাহুল কাকে যেন বারবার কল করছে। কি হয়েছে সেটা জানার জন্য সবার কাছে গিয়ে বললাম, কি হয়েছে আর কাকে কল দিচ্ছিস?
এটা বলার পর নিজেকে ভিন গ্রহের প্রাণী মনে হতে লাগলো। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। ওই হালা বলিস না কেন? শালা তোকে কল দিচ্ছি, কোথায় গেছিল আর তোর ফোন বন্ধ কেন? ভোরবেলার প্রাকৃতিক দৃশ্যপট দেখছিলাম। তাহলে ফোন বন্ধ কেন? হয়তো বন্ধ হয়ে গেছে। সবার সাথে টুকটাক কথা বলছিলাম। হঠাৎ করে জান্নাত কোথা থেকে এসে কলার ধরে সবার আড়ালে নিয়ে গেল। চেহারাটা দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। দাঁতের উপর দাঁত চেপে আমার দিকে রাগান্বিত চেহারা নিয়ে তাকিয়ে আছে। কি হয়েছে ম্যাডাম? অচেনা জায়গায় কোথাও ঘুরতে বের হলে সাথে কাউকে নিয়ে যেতে হয়, সেটা কি ভুলে গেছিস? সবাই ঘুমিয়েছিল, তাই কাউকে ডাকা হয়নি। যদি কিছু হয়ে যেত? আপনার জন্য ভালোই হতো, কেউ আর আপনাকে বিরক্তি করতো না। এখন থেকে তুই আমার সাথে থাকবি? বর হিসেবে মেনে নিয়েছো? একদম না। 6 মাস পর ডিভোর্স দিয়ে দেব, কিন্তু এই কয়েকদিন আমি যেটা বলবো তুই সেটা করবি। যদি অবাধ্য হয়েছিস তো গাল ফাটিয়ে দেব। আমিও। তুইও কি? তোমার কথা শুনবো। গুড। এখন হয়তো সবাই নাস্তা করবে, তাই তুই নিজেও করে নে। আর এখানে কোথাও একা বের হবি না, সবসময় বন্ধুদের সাথে থাকবি। বন্ধুদের জিয়ে পাচ্ছে, আমার তো সেটা নেই। যাও বা একটা বউ জুটলো, সেও আমাকে মেনে নিতে নারাজ। তুই চিট করে বিয়ে করেছিস, এটার শাস্তি তুই অবশ্যই পাবি। হোপ, আমি মোটেও চিট করিনি। তোর এসব আজাইরা কথা বাদ দে, এখন যা তো গিয়ে নাস্তা কর। আচ্ছা ম্যাডাম বউ। হারাম জাদা। সেখান থেকে চলে এসে নাস্তা করে নিলাম। সবাই ঘুরতে বের হচ্ছে। বন্ধুরা ওনাদের জিএফ নিয়ে ঘুরতে ব্যস্ত, তাই সেখানে আমার না যাওয়াটাই উত্তম। ক্যাম্পের বাইরে একটা গাছের নিচে বসে গান বাজিয়ে গেম খেলতে লাগলাম। কিছু সময় পর জেরি এসে পাশে বসলো। কি করেন দুলাভাই? পাগল হয়েছিস? পাগল হব কেন? এই যে দুলাভাই আর আপনি করে বলছিস। বোনের পরকে দুলাভাই বলেই তো ডাকতে হয়, তাই না? আর দুলাভাইদের আপনি করে বলতে হয়। একটা কথা রাখবি? বলো। কখনো যেন কেউ জানতে না পারে আমার আর জান্নাতের বিয়ে হয়েছে। কেন? জান্নাত অনেক কষ্ট পাবে তাই। ভাইয়া তুমি এত ভালো কেন? মোটেও ভালো না আমি। আর তুই এখানে কেন? জান্নাত দেখলে বকা দিবে। দেয়ার হলে আগেই দিতাম। আপনি এখানে? ঘুরতে বের হব, তাই তোকে সাথে নিয়ে যেতে আসলাম। বাট যেতে পারবো না। একাই তো বসে আছিস, কেন পারবি না? আপনার সাথে গেলে আবার যদি অন্য কেউ আমাদের ধরে বিয়ে দিয়ে দেয়। কতবার বিয়ে করবি শুনে? একবার তো বিয়ে হয়ে গেছে। একটু আগে কি বললাম তোকে? মনে আছে, তবে অন্যদের বলবো না। গুড। আপনারা বরং যান। ওই এত কথা বলিস কেন? যেতে বলছি যাবি, চল আমাদের সাথে। কি? চল বলছি। ঠিক আছে চলেন। 3 জন মিলে ঘুরতে বের হলাম। তবে আজ গতকালকের থেকে বিপরীত দিকে। জান্নাতের সাথে তেমন কোনো কথা বলিনি, তবে ওকে ইমপ্রেস করার সব রকম কাজ করেছি। কিছু সময় ঘোরাঘুরি করার পর বড় একটা নদীর সামনে বসে স্রোত দেখতে বসে গেলাম। সেখানে কিছু সময় আড্ডা দেওয়ার পর ক্যাম্পে চলে আসলাম, কারণ সবাইকে দুপুর অবধি ঘোরাঘুরি করার সময় দেয়া হয়েছিল। সবাই মিলে দুপুরের খাবার খেয়ে বাসে উঠে পড়লাম। সকল স্টুডেন্টসদের চেক করে নিয়ে গাড়ি স্টার্ট করলো। জান্নাতের এমন ব্যবহার কিছুটা ভাবাচ্ছিল আমায়। অন্যান্য দিনের চেয়ে আজকের কথা বলা ছিল অন্যরকম। অনেকটা সময় বাস চলার পর ছোট একটা ব্রেক নেয়। সেই সুযোগে সবাই গাড়ি থেকে নেমে যার যার প্রয়োজনীয় কাজ শেষ করতে ব্যস্ত হয়ে পড়ে। রাত হওয়ার কারণে আমিও বাস থেকে নেমে একটু দূরে গিয়ে জান্নাতকে কল দিলাম। হাই ডিয়ার। কি বলবেন সেটা বলেন। এত রাগ কেন তোমার শুনি? সেটা আমার ইচ্ছা। বাইরে থেকে কিছু কেনার দরকার নেই। আমি তোমার সিটের উপর কিছু খাবার রেখে দিয়েছি, সেটাই খেয়ে নিও। আপনার জিনিস আমি খেতে পারবো না। আমিও দেখবো না খেয়ে কি করো। টুট টুট টুট। কিছু না বলেই কল কেটে দিল। বাস থেকে নামার পরপরই রেস্টুরেন্ট থেকে 2টা বিরিয়ানির প্যাকেট রেখে দেয়, যেন জান্নাত জেরি খেতে পারে। বাইরে থেকে একটা সিগারেট খেয়ে বাসে উঠতে একটু দেরি হয়ে যায়। কোথায় গিয়েছিলি? বাইরে। কি করছিলি? 1 নাম্বার চেপেছিল। এত সময় লাগে? সিরিয়াল দিয়ে করতে হয়। হয়েছে, আর বলা লাগবে না, যা গিয়ে বস। সিটে বসে জান্নাতের দিকে আড়ালে তাকিয়ে আসি। দেখতে চাইছিলাম ও এখন কি করে।
কিছুটা সময় তাকিয়ে থাকার পর আমি যে 2টো প্যাকেট রেখেছিলাম সেগুলো জানালা দিয়ে ফেলে দিল। ইচ্ছা করছিল গিয়ে মাথা ফাটিয়ে দেই, আর তাকিয়ে না থেকে ঘুমানোর চেষ্টা করলাম। অনেকটা সময় হলো কিন্তু ঘুম ধরছে না। সবাই ঘুমিয়ে গেছে, শুধু জান্নাত জেরি ছাড়া। আমি এখন গেম খেলতে ব্যস্ত। জান্নাতকে এখন দেখতে ইচ্ছা করছিল না, তাই পাশ ফিরে চোখ বন্ধ করে আছি। কিছুটা সময় যাওয়ার পর কারো ডাকে তাকিয়ে দেখলাম জেরি দাঁড়িয়ে আছে। তুই এখানে কেন? আপু ডাকছে তোমাকে। কেন? আমি কি জানি। আর কোনো প্রশ্ন না করে জেরির সাথে আসলাম। কি হয়েছে, ডাকছেন কেন? এটা কি তোর কলেজ? না, কেন? তাহলে আপনি করে বলছিস কেন? স্ত্রীকে কি কেউ আপনি করে বলে? বরকে কি কেউ তুই করে বলে? রাইট। আপু তুমি দুলাভাইকে তুমি করে বলো, আর দুলাভাই তোমাকে তুমি করে বলবে। থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেব। চুপচাপ বসে থাক, বড়দের সামনে কথা বলতে নাই। ওকে। জেরি, তুই এদিকে চেপে বস, নিলয়কে একটু বসার জায়গা করে দে। কেন? খাবার খাবো তাই। আমার ইচ্ছা নাই। কিন্তু তুই এখন খাবি, ব্যাস। আমি খেতে পারবো না। তুই খেতে পারবি না মানে? তোর 14 গোষ্ঠী খাবে। অনেকটা জোর করে খাইয়ে দিল। খাবার শেষ করে নিজের সিটে এসে বসলাম। জান্নাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি একদম টের পাইনি। রাফির ডাকাডাকিতে ঘুম থেকে উঠতে হলো। শালা, এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? চলে এসেছি তাই। নাম এখন বাস থেকে। চল। জান্নাতকে দেখতে পেলাম না, হয়তো আমাদের আগেই নেমে গেছে। বাস থেকে নেমেই জেরির সাথে দেখা। ভাইয়া আসো। কোথায়? বাসায় যাবে না? না, আমরা এখন রাহুলের বাসায় যাব। কারো বাসায় যাওয়া হচ্ছে না, আমাদের সাথে এখন বাসায় যাবি। আব্বু অপেক্ষা করছে, চল। জান্নাতকে আর কোনো কথা না বলে বন্ধুদের থেকে বিদায় নিয়ে ওদের বাড়িতে উঠলাম। স্যার আর ড্রাইভার সামনে বসার জন্য আমাকে পিছনে বসতে হলো। কি অবস্থা নিলয়? এই তো কোনো রকম। তুই এক্সামে ফেল করলে কি করে? এমন সময় এরকম কথা শুনবো আশাই করিনি। জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম মাথা নিচু করে বসে আছে। কি হলো, বলছিস না কেন? এক্সাম পেপারে কিছু লিখলে তো পাশ করব। মানে? সেদিন একটু অসুস্থ ছিলাম, তাই না লিখেই বাসায় চলে যাই। ও, বরাবর যেন এমন না হয়। জি। কথাগুলো শেষ করে জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আমার বাসার সামনে আসতেই আমাকে নামিয়ে দিয়ে ওনারা সবাই চলে গেল। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। সবাই নিচে বসে আছে। কে কাল কখন আসছিলে? অনেক রাতে। তোমার শরীরের কি অবস্থা এখন? এই তো ভালো। আব্বু, একটা কথা ছিল। বলো। আমার একটু ঢাকা যেতে হবে। কেন? একটা কাজ আছে, সাথে কিছু টাকাও লাগবে। কি কাজ সেটা আগে বল। একটা বিয়েতে যাব। কার বিয়েতে? আমার একটা ফ্রেন্ডকে চেনো, অয়ন নামের? যার বাবা এখন ঢাকাতে ট্রান্সফার হয়েছে। সেই। এখনই বিয়ে করবে নাকি? ও না, ওর একটা কাজিনের বিয়ে। ওর কাজিনের বিয়েতে তুই কি করবি? ওর কাজিন মানে আমারও কাজিন। থাক, আর ঠং করা লাগবে না। আব্বু, ওকে যেতে দাও। বিয়ে কমপ্লিট করে ঢাকাতে একটা মিটিং আছে, সেটা করে চলে আসবে। মিটিং ফিটিং করতে পারবো না। বিয়ে খেতে যাব, সেটা খেয়ে চলে আসবো। নো কাজ। বিয়ে করলে বউকে কি খাওয়াবি? বউ নিজেই রোজগার করে আমায় খাওয়াবে। দেখা যাবে। যাবি কবে? পরশু রওনা দিব। একা যাবি নাকি? না, রাহুলরাও সাথে যাবে। তাহলে যাস। আরো কিছু সময় ওনাদের সাথে কথা বলা শেষ করে নাস্তা করে রুমে চলে আসলাম। আজ আর কলেজে যাব না। রুমে কিছু সময় থাকার পর বন্ধুদের কল দিয়ে মাঠে আসতে বললাম। ওরা মাঠে আসার পর রাফি বলল, যদি ওদের পরিবার না মেনে নেয় তাহলে? মেনে না নিলে যা হবার সেটাই হবে। ওদের পরিবারের কথা ভাববি না? ওর পরিবারের সদস্যরা ওদের কথা ভাবলো না, তাহলে ওরা কেন ওনাদের কথা ভাববে? তারপরেও কি? তোরা যেতে চাইলে যাবি, না হলে যাবি না। বন্ধুর বিপদের সময় যদি সাথেই না থাকতে পারি তাহলে কিসের বন্ধুত্ব? পরশু রেডি থাকবো, বাসা থেকে নিয়ে যাস। বাসায় যেতে পারবো না। তোরা সকাল হতে বাস স্টপে দাঁড়াবি, সেখান থেকে নিয়ে যাব। ঠিক আছে। ওদের সাথে আরো কিছু সময় বসে থাকার পর বাসার দিকে রওনা দিব। তখন জান্নাতের কথা মনে পড়তেই
পকেট থেকে ফোনটা বের করে জান্নাতকে কল দিলাম। কি করছো? আপনি কি আমাকে কল দেওয়া বন্ধ করবেন না? একদম না। কল দেওয়া বন্ধ করলে তোমার সাথে আমার প্রেম হবে কি করে? আপনার সাথে কখনো আমার প্রেম হবে না। আর যদি হয়? হবে না। সেটা সময় বলে দিবে। এখন বলো, তোমাকে বারণ করা সত্ত্বেও ওই নিলয়ের সাথে কথা বলো কেন? সেটা আমার ইচ্ছা। একসাথে বসে খাওয়াটাও কি ইচ্ছা? মানে কি বলতে চান আপনি? কি ভেবেছো আমি কিছুই জানি না? রাতে দুজন একসাথে খাবার খেলে। আপনি জানলেন কি করে? আগেও বলছি, এখনো বলছি, তুমি কি করো না করো সব আমি জানি। এখন দেখছি আমাকে কিছু একটা করতে হবে। কি করবেন আপনি? অপেক্ষা করো, জানতে পারবে। জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়েই কলটা কেটে দিয়ে সিম বন্ধ করে দিলাম। বাসায় এসে দিনটা কোনোরকম পার করলাম। পরের দিন সকালে নাস্তা শেষ করে কলেজে আসলাম। আজ একটু সকাল সকাল চলে আসছি। বন্ধুদের মধ্যে কেউ আসেনি। ক্লাসে আসতে যাব, তখনই রিয়ার সাথে দেখা। অনেকদিন পর মেয়েটার সাথে দেখা। তাছাড়া এমনিতেই বেশি কথা হয় না। হাই, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। আপনার সাথে ঠিক মতো কথাই বলতে পারি না। কিছু বলতে চাও নাকি? তেমন কিছু না, এমনি খোঁজ খবর আর কি। ও, চলো এদিকটাই বসি। চলেন। একটা স্থানে বসার পর তোমার বাসায় কে কে আছে? আব্বু, আম্মু, ছোট ভাই আর আমি। আর আপনার? আমার অনেকটাই বড় পরিবার। কিছুদিন পর নতুন একটা অতিথি আসতে চলেছে। কিভাবে? আব্বু, আম্মু, ভাইয়া আর ভাবি। ভাবি 7 মাসের প্রেগনেন্ট, তাই নতুন একটা অতিথি আসবে। আপনারা ট্যুরে কেমন এনজয় করলেন? অনেক। তুমি যাওনি? রিয়ার সাথে আরো কিছু সময় কথা বলার পর ক্লাসের দিকে হাঁটা দিব, তখন রাহুলের ডাকে ঘুরে দাঁড়ালাম। রাহুল কলেজে চলে আসছে, কিন্তু বাকি দুটোর কোনো খোঁজ নাই। আজ এত সকাল সকাল কেন? এমনি চলে আসছিলাম। ওরা দুজন আসেনি? এখনো আসেনি, আর আসবে কিনা সেটাও জানি না। আমাকে কল দিয়েছিল আসবে। ও, চলো ক্লাসে যাই। হ্যাঁ চল। তারপর দুজন কথা বলতে বলতে ক্লাসে চলে আসলাম। দুটো ক্লাস করে শান্তভাবে বসে আছি, কেননা এখন জান্নাতের ক্লাস। মেয়েটা থুক্কু ম্যাডামটা এমনিতে ভালো হলেও প্রচুর খিটখিটে স্বভাবের। সবার সাথে সুন্দর করে কথা বললে যে কেউ তার কথা শুনতে এবং সে অনুযায়ী কাজ করতে বাধ্য হবে, কিন্তু তার বদরাগের জন্য স্টুডেন্টদের মধ্যে অনেকেই তাকে ভয় পায়। এসব ভাবতে ভাবতেই জান্নাত ক্লাসে আসলো। আজকেও নতুন একটা শাড়ি পরে আসছে। খুব একটা সেজে না আসলেও আমার কাছে ভালোই লাগছিল। আমার কাছে মানুষের বাহ্যিক সৌন্দর্যের চাইতে ভিতরের সৌন্দর্যটাই অধিক আকর্ষণীয়। ক্লাস শেষ হতে জান্নাত আমাকে তাকিয়ে আছে। নিলয়, তোমার সাথে কিছু কথা আছে। হঠাৎ এমন কথা শুনে আকাশ থেকে পড়লাম। সরি, মাথায় আকাশ ভেঙে পড়লো। যে সবসময় তুই করে কথা বলে, আজ সেই কিনা তুমি করে বলছে। আহা, আমার এত ভালো লাগে কেন? ও আবারও বলল, আমার সাথে বাইরে আসো। আই কামিং। জান্নাতের সাথে ক্লাসের বাইরে আসলাম। কি বলেন? তুই 2টা দিন বাসা থেকে বের হোস না। তুই করে যদি বলতেন, তাহলে ক্লাসে তুমি করে বলার কি দরকার ছিল? বাবা, রাগ করছিস নাকি? ওকে, এখন থেকে তুমি করেই বলবো। হ্যাপি? হ্যাঁ বউ। হারামি, কি বললি? মুখ ফসকে বের হয়ে গেছে। এখন বলো, 2টা দিন বাসায় থাকবো কেন? আমি বলছি তাই। এটা সম্ভব না। আগামীকাল আমরা বন্ধুরা মিলে ঢাকাতে যাচ্ছি। ঢাকাতে কেন? বিয়ে খেতে। আমার সাথে করে নিয়ে যাবে। আমারও কিছু কাজ আছে ঢাকাতে। কি কাজ? গেলেই জানতে পারবে। ঠিক আছে, রেডি হয়ে থেকো। জান্নাতের সাথে কথা শেষ করে ক্লাসে চলে আসলাম। তবে জান্নাতের এমন কথা শুনে নিজে পাগল হয়ে যাচ্ছি। যথারীতি সবগুলো ক্লাস করে কলেজ থেকে বাসায় চলে আসলাম। রাতে সবকিছু গুছিয়ে নিয়ে ঘুমিয়ে গেলাম। ভাবিকে বলে রেখেছিলাম সকাল হতেই যেন আমাকে ডেকে দেয়, তাই ভোর হতেই ভাবি রুমে এসে ঘুম থেকে জাগিয়ে দিল। ওই ওঠ, পরে বলবি ডেকে দেইনি। উঠছি। ফ্রেশ হয়ে নে, আমি খাবার গরম দিচ্ছি। ওকে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। এখনো সবাই ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমাকে যেতে হবে। পরে জ্যামে পড়লে জীবন তেনা তেনা হয়ে যাবে। নাস্তা করার পর আব্বু আম্মু রুমে গিয়ে বিদায় নিয়ে গাড়ি নিয়ে বের হলাম। ভাইয়াকে বললাম না, কারণ রাতেই ভাইয়াকে বলে রেখেছিলাম, আর এখন ওকে ডিস্টার্ব না করার বেটার ছিল।
প্রথমে জান্নাতের বাসায় আসলাম। ওমা, এ কি? জান্নাত দেখে আগে থেকে রেডি হয়ে আছে। ভালো হয়েছে, অপেক্ষা করতে হয়নি। জান্নাতকে সাথে নিয়ে বাস স্টপ থেকে হারামিদের নিয়ে রওনা দিলাম। জান্নাত আর আমি সামনে বসছি, আর ওরা তিনজন পিছনের সিটে। বললে না তুমি কেন যাচ্ছ? কাজ আছে বলছিলাম তো। কি কাজ? একজনের সাথে দেখা করা। কার সাথে? ফয়সাল, তুমি চিনবে না। সে তোমার কি হয়? বয়ফ্রেন্ড। তাহলে ওর জন্য তুমি আমায় রিজেক্ট করছো? ওর জন্য করব কেন? আর তুমি আমার থেকে ছোট। বড় বা সমবয়সী হলে মেনে নিতাম। তোমার বয়ফ্রেন্ডের যদি রিলেশন থাকে? ও একদম এমন না। মনে করো আছে, তাহলে? তখন কারটা তখন দেখা যাবে। সবাই টুকটাক কথা বলতে বলতে 3টার দিকে অয়নের বাসায় চলে আসলাম। জান্নাত, তুমি কোথায় যাবে এখন? হোটেলে। সমস্যা হবে না তো? হলে ফয়সালকে কল দিয়ে নিব। ও আমি আসছি, বাই। বাই। আর শোনো। কি? ফয়সালের পিক দাও তো। এই যে। ওর সাথে দেখা করছো কখন? আগামীকাল। কেন? এমনি। তুমি যে ওর সাথে দেখা করবে সেটা যেন ও না জানে। আমিও তোমার সাথে যাব। কেন? সারপ্রাইজ দিবে। ঠিক আছে, বলবো না। জান্নাতকে কেন জানি যেতে দিতে মন চাইছিল না, কিন্তু আটকানোর সাধ্য আমার নেই। এই কয়েকদিনের ব্যবহারে ভেবেছিলাম হয়তো আমায় ভালোবেসে ফেলছে, কিন্তু সেটা আর হলো না। অনেকটা কষ্ট হচ্ছিল, তবে সেই কষ্টটাকে ভিতরেই রেখে দিলাম। বন্ধুদের সাথে অয়নের বাসার ভিতরে যেতেই অয়ন আমাদের কাছে আসলো। আঙ্কেল, আন্টি কোথায়? চাচ্চু বাসায় গেছে। বিয়ে করে পরশু। তুই যাস নাই কেন? শালা সেখানে গিয়ে আমি কি করবো? এমনিতেই উর্পি অন্য কার হতে চাচ্ছে। তোরা দুজন দুজনকে ভালোবাসিস তো? বাসি। তাহলে এখনই রেডি হ। ফ্রেশ হয়নি। সেটার দরকার নেই, তুই রেডি হ। ঠিক আছে। আমরা তোর চাচ্চুর বাসায় যাব। বসে ভাবতে লাগলাম কি করা যায়। ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোবাসে। অর্পির কথা অয়ন আমাদের বললেও কখনো দেখা হয়নি। এসব ভাবতে ভাবতে অয়ন বেরিয়ে আসলো। হয়ে গেছে। ঠিক আছে, চল। এখন অয়নকে নিয়ে বেরিয়ে পড়লাম। মাথায় 2টা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কিভাবে বিয়ে আটকানো যায়, আরেকটা জান্নাতকে নিয়ে। অয়নের চাচ্চুর বাসা বেশি দূরে না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। অয়নকে সাথে নিয়ে সবাই বাসার ভিতরে গেলাম। আঙ্কেল আন্টি আমাদের দেখে অবাক হয়ে আছে। ওনাদের সালাম দিয়ে আগে একটা রুমে গেলাম। অনেক ক্লান্ত লাগছিল, তাই নিজের অজান্তেই ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অয়নকে ডাকলাম, এদিকে আয়। বল। আঙ্কেল আন্টি, তোর চাচ্চু চাচিকে একটা রুমে আনার ব্যবস্থা কর, আর আমি একটু অর্পির সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আয়। চল। একটা রুমে নিয়ে গেল। আগে বলেছি অর্পিকে কখনো আমি দেখিনি, তাই চিনিও না। নিলয়, এই হলো উর্পি, আর উর্পি এই হল নিলয়, যাদের কথা তোকে বলছিলাম। হাই। হ্যালো ভাইয়া। তোরা কথা বল, আমি ওনাদের দেখছি। খুব তাড়াতাড়ি। ঠিক আছে। একটা সত্যি কথা বলতে পারবে? জি, বলুন। অয়নকে ভালোবাসো? তাহলে বিয়ে করছো কেন? আব্বুর কথা ভেবে। আর অয়নের ভালোবাসার কি হলো? অর্পির সাথে কিছুটা সময় কথা বলার পর অয়ন এসে আমাদের ডেকে একটা রুমে নিয়ে গেল। অপরিচিত কেউ নেই, ওদের আব্বু আম্মু আর আমরা বন্ধুরা। আঙ্কেল, আপনাদের সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, বলো। জানি না আপনাদের কাছে এটা শুনতে কেমন লাগবে, কিন্তু এটাই সত্যি যে অয়ন আর অর্পি একজন আরেকজনকে ভালোবাসে। কি বলছো? কি এসব? ঠিকই বলছি চাচ্চু, ওরা ছোট থেকেই ভালোবাসে। তোমরা তাহলে এটা বলার জন্য এসেছো? কিন্তু চাচ্চু, আমি আর কিছুই শুনতে চাই না, তোমরা এখন যেতে পারো। আমরা চলে যাব, বাট আমাদের কথাটা একবার শুনুন প্লিজ। নিলয়, তুমি কি বলো? আঙ্কেল, ওরা চাইলে কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করতে পারতো, তবে সেটা করেনি। সেটা শুধুমাত্র আপনাদের সম্মানের কথা চিন্তা করে। ওরা ছাড়া আপনাদের আর কোনো সন্তান নেই। যদি ওরা হঠাৎ খারাপ কিছু করে তখন কি হবে? সবাইকে তখন পস্তাতে হবে। আর যদি আপনারা ওদের মেনে নেন তাহলে ওদের সাথে আপনারাও সুখে থাকবেন, কারণ সন্তানের সুখেই বাবা মায়ের সুখ। উর্পন, এদিকে আয়। বল। তোরা কি আমাদের এটা আগে থেকে বলতে পারলি না? আমাদের সম্মানের কথা খুব ভাবিস, তাই না? আসলে আব্বু।
কোনো কিন্তু না, পরশু তোদের বিয়ে। এত সহজে আঙ্কেল মেনে নিবে ভাবতেই পারিনি। অয়ন আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করে দিল। পরের দিন সকাল হতেই জান্নাতের কলে ঘুম ভাঙলো। হ্যাঁ বলো। কোথায় তুমি? অয়নের চাচুর বাসায়। তোমাকে এসএমএস এ একটা ঠিকানা দিচ্ছি, তাড়াতাড়ি চলে আসো। কেন? ফয়সালের সাথে দেখা করব, আর আমি এখনো ওকে বলিনি আমি ঢাকায় আছি। গুড, আমি আসছি। দ্রুত রেডি হয়ে আঙ্কেল আন্টিকে বলে গাড়ি নিয়ে জান্নাতের দেওয়া ঠিকানায় রওনা দিলাম। গতকাল রাতে সবাই অনেক রাত জেগেছিলাম, তাই সবাই এখনো ঘুমিয়ে আছে। প্রায় ৪৫ মিনিট পর জান্নাতের দেওয়া ঠিকানাতে আসলাম। সেখানে বেশি কথা না বলে জান্নাতকে গাড়িতে তুলে ড্রাইভ করতে লাগলাম। কোথায় যাচ্ছি এখন? ওদের বাসায়। ও, জান্নাতের কথা মতো একটা বাসার সামনে আসলাম। তেমন কোনো লোকজন নেই, অনেকটা নিরিবিলি পরিবেশ। যখনই জান্নাত গাড়ি থেকে নেমে যাবে তখন বাসা থেকে একটা ছেলে আর একটা মেয়ে বের হয়ে আসলো। ওনারা কারা? ফয়সাল, বাট মেয়েকে চিনি না। ওর জিএফ হবে হয়তো। মোটেও না। তুমি গাড়িতে গিয়ে বসে থাকো, আমি আসছি। কোথায় যাবে? দেখতেই পাবে। আর তোমাকে কল দিলাম, রিসিভ করো, তাহলে আমাদের সব কথা শুনতে পারবে তুমি। ঠিক আছে। পাশে থাকা গোলাপ গাছ থেকে একটা গোলাপ নিয়ে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসলাম। তোমাকে আমার অনেক ভালো লাগে। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই তোমার প্রেমে পড়ে গেছি। হবে কি আমার রাত জেগে চাঁদ দেখার সঙ্গী? ও হ্যালো, এটা আমার গার্লফ্রেন্ড। আপনার? হ্যাঁ। কতদিনের রিলেশন? 2 বছরের। আপনার কি একটাই গার্লফ্রেন্ড? হ্যাঁ। আর আপনি অন্য কাউকে প্রপোজ করেন? আমি কিছু বলতে যাব তার আগেই দুটো শব্দ হলো। হ্যাঁ, জান্নাত ওই লুচু বেটাকে মারছে। শালা বদমাশ, তোর লজ্জা করে না এমন করতে? আজ নিলয় না থাকলে আমি জানতেই পারতাম না তোর আসল চরিত্র। আমার কথা শুনো। আর একটা কথা বলবি তো মেরে ফেলবো, জানোয়ার কোথাকার। কখনো আমার চোখের সামনে আসবি না। আর কোনো কথা না বলে জান্নাত আমার কলার ধরে গাড়িতে নিয়ে আসলো। যাহ বাবা, আমি কি করলাম? আমার মতো নিষ্পাপ ছেলেকে এভাবে ধরে আনার কি আছে? তোমার বয়ফ্রেন্ডের কলার ধরো। ও আমার এক্স, আর কখনো ওর কথা আমাকে বলবি না। ভালোই হলো, এখন আমরা স্বামী স্ত্রী। 6 মাসের জন্য। 6 মাস পর তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। কেন? সময় হলে জানতে পারবি। সময়টা কবে আসবে? জানি না। এখন কোথায় যাবে? বাসায় যাব। বিয়েটা দেখে যাই। তুই দেখ, তাতে আমার কি? আমি কি তোকে বারণ করছি নাকি? তুমিও থাকো না প্লিজ। পারবো না। ও আমার কথা কেন শুনবে? এখন যদি ফয়সাল বলতো তাহলে ঠিকই রাজি হতে। তোরে কইছে। হুম। ঢং করতে হবে না, বিয়ে বাড়িতে চল। ওকে ডার্লিং। কি বললি কুত্তা? আমার বউকে আমি ডার্লিং বলবো না তো কে বলবে? এখন কথা বাদ দিয়ে চল। ওকে। ড্রাইভ করতে লাগলাম আর জান্নাত চুপচাপ আনমনে বসে আছে। আমি কিছু বলার আগেই ও নিচে থেকে আমাকে বলল, একটা প্রশ্ন করি? করো। ফয়সালের সাথে এমন করার পরেও আমার কষ্ট হচ্ছে না কেন? কারণ তুমি ওকে কখনো ভালোই বাসনি। ভালোবাসতাম, কিন্তু তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটা প্রকৃতপক্ষে শুধু একটা মোহ মাত্র। তুই এত কিছু কিভাবে জানিস? কয়টা গার্লফ্রেন্ড ছিল তোর? ছিল না, তবে একটা বউ আছে। আবার বউ? 6 মাস পর তো চলেই যাবে, ততদিন না হয় আমার সাথে সুন্দর আচরণ করো। তোমাকে প্রমিস করছি 6 মাস পর যখন তুমি আমাকে ডিভোর্স দিবে তখন আমি ভুলেও তোমার সামনে যাব না। আমি চলে যাওয়ার পর কষ্ট পাবি না? সেটা তখনই বুঝতে পারবো যখন তুমি আমার জীবন থেকে হয়তো দূরে কোথাও চলে যাবে। আমাদের বিয়েটা যদি প্রকাশ করি তাহলে অনেক বড় ক্ষতি হবে, যেটা আমি চাই না। জানি না তুমি কোনো ক্ষতির কথা বলছো, কিন্তু একটা কথা মাথায় রেখো, যেদিন তুমি আমাকে ছেড়ে যাবে সেটাই আমার জীবনের সব থেকে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। জান্নাত কিছু বলতে যাবে তখন ওকে থামিয়ে দিয়ে গাড়ি থেকে নামতে বললাম, কারণ কথা বলতে বলতে অয়নের হবু শ্বশুর বাড়ি চলে আসছি। বাসার ভিতরে গিয়ে আন্টির সাথে দেখা। নিলয়, মেয়েটা কে বাবা? আন্টি, উনি হচ্ছে আমাদের। আন্টি, আমি নিলয়ের ফ্রেন্ড। আমিও ঢাকাতেই আসছিলাম, হঠাৎ ওর সাথে দেখা হলো, তাই ও আমাকে এখানে নিয়ে আসলো। খুব ভালো করছিস নিলয়। অর্পি, শোন তো। হ্যাঁ বড় মা, বলো। মেয়েটা তো তোর রুমে নিয়ে যা। ঠিক আছে। যাও মা, গিয়ে ফ্রেশ হয়ে আসো।
আমরা নাস্তার ব্যবস্থা করছি। কথা না বাড়িয়ে অর্পি জান্নাতকে রুমে নিয়ে গেল। বিকেল হতেই বাসাটা মেহমান দিয়ে ভর্তি হয়ে গেল। অনেকে অবাক হচ্ছে অয়নের সাথে বিয়ে হচ্ছে বলে। বন্ধুরা মিলে ছাদে গিয়ে হলুদের স্টেজ সাজাতে লাগলাম। অনেকটা সময় কাজ করার পর কয়েকটা মেয়ে ছাদে আসলো। সবাই ভালো করে কাজ করেন, কোথাও যেন কোনো কিছুর কমতি না থাকে। এই সেমরি, আমাদের দেখে কি তোর কাজের লোকের মতো মনে হচ্ছে নাকি? তোকে কেন কোনো কাজের লোক মনে করব? ওনারা কাজের লোক, তাই না? না, ওরা আমার বন্ধু। মজা নিস। এই মেয়ে, নাম কি তোমার? নাম শুনে আপনার কি কাজ শুনি? অয়নের বিয়ের সাথে তোমাকেও বিয়ে দেব। আমার বিয়ে নিয়ে আপনাদের ভাবতে হবে না। দোস্ত, তোরা কিছু মনে করিস না, ও হচ্ছে আমার ফুফাতো বোন। ঠিক আছে। আমি কি আপনাদের সাথে জয়েন্ট হতে পারি? মেয়েরা গ্রহণযোগ্য নয়। ওরা সবাই চলে যাবে, শুধু আমিই থাকবো। রাহুল, রেখে দে। ঠিক আছে, ওনাদের যেতে বলেন। দোস্ত, তোরা যা, আমি একটু এখানে কাজ করি। অনেকটা সময় কাজ করার পর, আপনার কি মন খারাপ? কই না তো। তাহলে চুপ করে আছেন কেন? আপনি বুঝবেন না। বুঝিয়ে বলে ঠিকই বুঝতাম। একটা মেয়েকে ভালোবাসি, ওর আচরণ দেখে আমার কেন জানি না মনে হয় সে নিজেও আমাকে ভালোবাসে, কিন্তু কিছু বলতে পারে না। আর আজ সকালে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, সেসব নিয়েই একটু ভাবছি। এটা কোনো ব্যাপার হলো নাকি? মানে? তাহলে শুনুন। এটা করলে আপনার ফ্যামিলি আমাকে অন্য কিছু ভাববে। একদম ভাববেন না। কিন্তু কেন? কোনো কিন্তু না, আমি যেটা বললাম সেটাই হবে, না হলে আমি তোকে উল্টো পাল্টা বলবো। ঠিক আছে, আমি রাজি। আপনার নাম জান্নাত, রাইট? টুকটাক কথা বলতে বলতে সন্ধ্যার আগে কাজ শেষ করে নিচে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে একটা নীল পাঞ্জাবি পরলাম। রুম থেকে বের হতেই জান্নাতের সাথে দেখা। শুধুমাত্র কালো কালারের একটা শাড়ি পরেছে, এছাড়া আর কোনো সাজুগুজু করেনি। আমিও ঠিক এমন জান্নাতকেই চাই। দেখ তো আমাকে কেমন লাগছে। অনেক সুন্দর। তোমাকেও একদম কিউট লাগছে। থাক, পাম দেয়া লাগবে না। মোটেও না, পাম দিচ্ছি। বাদ দাও, উপরে চলো। সবাই আগে থেকে উপরে ছিল। দুজনকে একসাথে বসিয়ে হলুদ দিচ্ছে। আমি আর জান্নাত একসাথে দাঁড়িয়ে আছি। তখনই রিমি আসলো। হাই। হ্যালো। তোমার সাথে কিছু কথা আছে। বলো। অনেকটা পার্সোনাল কথা। ও জান্নাত, তুমি একটু অপেক্ষা করো, আমি ওর সাথে কথা বলে আসছি। ঠিক আছে। আমরা দুজন জান্নাতের থেকে একটু দূরে এসে দাঁড়ালাম। সত্যি বলতে তেমন কোনো কথা নেই আমাদের মাঝে, শুধু জান্নাতের রিয়াকশন দেখার জন্য এমনটা করা হচ্ছে। রিমির সাথে বেশ হেসে হেসে কথা বললাম, কিন্তু জান্নাত আমাদের দেখেও না দেখার মতো করে হলুদ দেওয়া দেখতে ব্যস্ত। তাই রিমিকে বলে আবার জান্নাতের কাছে এলাম। এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমাকে লক্ষ্য করেনি। তুমি হলুদ দিবে না? তুই আর ওই মেয়েটাই দে, আমার দিতে হবে না। রিমি তো আগেই দিয়েছে। এখন তুই দে। তুমি দিবে না? না। কেন? সেটা না জানলেও চলবে। চলো, জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়েই ওর হাত ধরে হলুদ দেওয়ার জন্য এগিয়ে গেলাম। আমি অয়নের সামনে বসলাম আর জান্নাত অর্পির সামনে। দুজন ওদের হলুদ মেখে দিয়ে এক পাশে দাঁড়িয়ে আছি। তুমি আমার হাত ধরলে কেন? তুমি বারণ করনি কেন? ভাব নেওয়া হচ্ছে কিছুটা। ওই মেয়ের সাথে এত হাসির কি কথা বললে? হাসির কথা বললে তো হাসি পাবেই, তাই না? ওই মেয়ের সাথে আর কখনো হেসে হেসে কথা বলবে না। কেন? আমি বলছি তাই। যদি না শুনি? তোর বাপ শুনবে, হারামি। ঠিক আছে, আমার বাপকেই বলো। তোকে আমি। দীর্ঘ সময় হলুদ পর্ব চলার পর শেষ হতেই সবাই নিচে নেমে গেল, সাথে জান্নাত। তবে আমরা বন্ধুরা উপরে আছি। সারাদিন সিগারেট খাওয়া হয়নি, তাই সবাই মিলে সিগারেট ধরালাম। হঠাৎ জান্নাতের কথা মনে পড়তেই কল দিলাম। জান্নাত কলটা ধরলো। ঢাকাতে কি করছো তুমি? সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি। যদি বিয়ে থেকে নিলয় উধাও হয়ে যায়? হোয়াট? আপনি এটাও জানেন? ইয়েস ডার্লিং, আর এটাও জানি যে আজ নতুন করে ব্রেকআপ হয়েছে তোমাদের। জানেন ভালো, রাখছি। আমাকে কিছু বলতে না দিয়ে কলটা কেটে দিল। কল কেটে দেওয়ায় নতুন করে কিছু ভাবলাম না। বন্ধুদের সাথে আরো কিছু সময় কাটিয়ে সবাই নিচে আসলাম। আর জান্নাত অর্পির রুমে অর্পির সাথে ঘুমাবে। অনেকটা ক্লান্ত লাগছিল শরীরটা, এলিয়ে দিতেই ঘুমিয়ে গেলাম।
পরের দিন সকালে রিমির ডাকে ঘুম থেকে উঠলাম। রুমে আমি আর রিমি ছাড়া আর কেউ নেই। এই মেয়ে এখানে কি করছে? আর হারামি গুলাও কোথায়? রিমিকে কিছু বলতে যাব তার আগে জান্নাত রুমে আসলো। আমাদের দুজনকে একসাথে দেখে অনেকটাই রাগান্বিত চেহারায় তাকিয়ে আছে। এখনই আমাদের আস্ত খেয়ে ফেলবে। পরক্ষণে মাথা নামিয়ে বলল, তোমার সাথে কথা ছিল। তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ বলো। মারলি কেন? ওই মেয়ের সাথে একা একা কি কাজ থাকে তোর? কেন আসছিল ও তোর রুমে? আমি কি করে বলবো? ঘুম থেকে উঠে দেখি সে রুমে আছে। কিছু বলতে যাব তার আগে তুমি চলে আসলে আর এসে থাপ্পড় দিলে। একদম ঢং করবি না। আর তুই ওই মেয়ের সাথে কথা বলতে পারবি না। কেন পারবো না? আমি বলছি কথা বলবি না, ব্যাস। এত প্রশ্ন করার কি আছে? শুনতেও পারবো না? না, পারবি না। আচ্ছা। জান্নাত চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলাম। হারামিরা সবাই বাইরে টুকটাক কাজ করতে ব্যস্ত। আমিও বসে না থেকে ওদের সাথে সঙ্গ দিলাম। এই রিমি মেয়েটার সাথে যতই কথা বলতে চাই ততই সে কথা বলে। বিয়ে বাসা বলে কিছু বলতে পারছি না। ওদিকে আমাদের কথা বলা দেখে জান্নাত কেমন একটা অগ্নিময় চোখ নিয়ে তাকিয়ে থাকে। রাতে বিয়েটা শেষ হওয়ার পর আমি আর জান্নাত দাঁড়িয়ে আছি, তখনই রিমি আসলো। কিছু বলবে? হ্যাঁ বলো। আলাদাভাবে বলি। সেটার দরকার নেই। নিলয়, তোমার সাথে আমার কথা আছে। রুমে চলো। টানতে টানতে রুমে নিয়ে আসলো। কি হলো, এমন করছো কেন? তোর ব্যাগ কোনটা? ওই তো কালোটা। চল। কোথায় যাব? বাসায়। কি বলছো? এখন বাসায় যাব কেন? কেন, তুই এখানে থেকে ওই মেয়ের সাথে প্রেম প্রীতি করবি বুঝি? তোমার সমস্যা ঠিক এটাই, সবসময় উল্টাপাল্টা কথা নিয়ে চিন্তা করো। আমি বললে উল্টা পাল্টা, আর ওই মেয়ে বললে সব ঠিক আছে? আমি কি সেটা একবারও বলেছি? বলা তো যায় না। তুই যদি ওই মেয়ের সাথে সবার আড়ালে খারাপ কিছু করিস। কি বোঝাতে চাইছো তুমি? যেটা তুই বুঝেছিস, সবার আড়ালে মানুষ তো নষ্টামি করে বেড়ায়। তোমাকে ভালোবাসি বলে সব কথা সহ্য করতে পারবো না।